মা আর নানির আদরে বড় হয়েছে সহজ সরল আর সোজাসাপটা স্বভাবে রুহি। তার জীবনে সকল প্রকারের স্বাধীনতা থাকলেও শর্ত ছিল একটাই, বিয়ের আগে এমন কিছু করা যাবে না যেন পরিবারের সম্মান নষ্ট হয়। তাই রুহি 3 বছর এক পুলিশ ইন্সপেক্টর ওমকারের সাথে রিলেশনে থাকলেও সবসময় তার থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখত। কিন্তু রুহির সুখে শান্তিতে ভরা সাজানো গোছানো জীবনের ঝড় আসে তখন যখন এক সকালে জানতে পারে সে প্রেগন্যান্ট। কিন্তু এটা কিভাবে সম্ভব? তবে গল্পের আসল টুইস্ট তো আসে তখনই যখন রুহির বস জানায় সেই এই বাচ্চার বাবা। একদিকে পরিবার আর ওমকার, তো অপরদিকে তার পেটে বস সামারের বাচ্চা। রুহি ফেসে যায় ভয়ানক এক গোলক ধাঁধায়। কিন্তু মজার বিষয়, রুহি কখনোই তার বসের সাথে দেখাই করেনি। তবে যে গল্পে পুলিশের এত বড় অফিসার আছে সেই গল্পে খুন আর ভয়ানক এখনই থাকবে না তা কি আদেও সম্ভব? কিন্তু জটিল এই ভালোবাসার প্যাচে একের পর এক খুনই বা কে করছে, আর শেষমেশ এই বাচ্চারই বা কি হবে? এমনই সব সাসপেন্স, আজব সব টুইস্ট, একটু ভালোবাসা, মেলাগুলো কমেডি আর ক্রাইম থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ উপস আপ কিয়া। রুহির বয়স তখন 11 বছর। মা আর নানির সাথে সিরিয়াল দেখার সময় রোমান্টিক সিন আসলে সেটাই ছিল রুহির প্রেম আর ভালোবাসার প্রথম শিক্ষা। তবে রোমান্টিক সিন আসার সাথে সাথেই নানি রুহিকে পানির বোতল দিতে বলে। রুহি টেবিলে থাকা পানির বোতলে গিয়ে দিলেও নানি বলে ঠান্ডা পানি এনে দাও। রুহি ফ্রিজের কাছে আসলেই নানি এসে বলে এই ব্যাংকটা তোর কাছে অনেক দামি তাই না? রুহি বলে হ্যাঁ, 4 বছর পর এটা ভেঙে আমি একটা স্কুটি কিনবো। নানি বলে কিন্তু তুই যদি ব্যাংকের যত্ন না নিস তাহলে এটা এভাবেই পড়ে ভেঙে যাবে। ব্যাংক ভাঙার শব্দে রুহির মা পাখি এসে বলে এত নাটক করার কি আছে, সোজাসুজি বলে দিলেই তো হয়। রুহির মা পাখি 1994 সালে ইন্ডিয়ান আইডলে প্রথম হয়েছিল। তবে রুহির জন্মের পর সে মিডিয়া থেকে সরে যায়। পাখি চলে গেলে রুহি মেজ থেকে ব্যাংকের ভাঙা টুকরোগুলো হাতে নিলে নানি বলে এগুলো আর জোড়া লাগবে না, মেয়েদের সম্মানও ব্যাংকের মতোই নাজুক, একবার ভেঙে গেলে তা আর জোড়া লাগে না। 14 বছর পার হলেও নানির এই কথাটাই রুহি আজও মেনে চলে। রুহির বয়ফ্রেন্ড ওমকার রুহিকে বাসার সামনে নামিয়ে দিলে রুহি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। বাসায় ফিরলে রুহির মা দরজা খুলে নানির ভয়ে অভিনয় করে বলে আজও ওভারটাইম করেছিস? রুহি বলে হ্যাঁ, হঠাৎ করে কাজ বেড়ে গেল। নানি জিজ্ঞেস করে তা ওমকার কেমন আছে? রুহি ঘাবড়ে বলে তা আমি কি জানি, বেশ কয়েকদিন তো দেখাই হয়নি। নানি বলে এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা না করে বিয়ে করলেই তো হয়। রুহি বলে বিয়ের জন্য প্ল্যান আর টাকা দুটোই দরকার, কিন্তু আমাদের কাছে শুধুই প্ল্যান আছে। প্রতিদিনের মতোই আজও সবাই টিভিতে সিরিয়াল দেখছে। সিরিয়ালের নায়ক মানব নিজের কলেজ লাইফের ভালোবাসার মানুষ পবিত্রাকে 20 বছর পর হঠাৎ দেখে বলে কলেজে যেমন ছিলে আজও তেমনই আছো। রুহি নানিকে বলে এসব কাকতালীয় ঘটনা শুধু সিরিয়ালেই হয়। অপরদিকে নামকরা হোটেল মহারাজার মালিকের একমাত্র ছেলে সামার অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তখনই সামারের স্ত্রী আলিশা এসে সামারকে বলে আর একটু পরে যাও। সামার বলে আজ অফিসে আমার প্রথম দিন, দেরি হয়ে গেলে বাবাকে কি বলবো? আলিশা বলে কিন্তু যখন তুমি বস হবে তখন হোটেল আরো ভালোভাবে চলবে। সামার যাবার সময় মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। তবে এটা সামারের না, বরং আলিশার মা। সামার চলে যেতেই আলিশার মা বলে সামার মনে হয় তোমার ওভার অ্যাক্টিং বুঝতে পারছে। সামারের হোটেলেই রুহি ডিউটি ম্যানেজারের চাকরি করে। হোটেলের ইউনিফর্ম পরে রেডি হলে রুহির বান্ধবী জেন বলে তোর ইউরিন ইনফেকশনের জন্য একজন গাইনিকে দেখা, সময় না থাকলে হোটেলের পাশের হাসপাতালে যা। তখনই ডিউটি ইনচার্জ এসে রুহিকে বলে আজ থেকে বসের ছেলে সামার এই হোটেলের এমডি, বিকাল 4টায় পার্টি হবে, সব যেন ঠিকঠাক হয়। ইনচার্জ চলে যেতেই জেন বলে সামারের সাথে তো তোর পার্সোনালি একবার দেখা হয়েছিল, এবার তো তোর ইনচার্জ হওয়ার পথ একদম পরিষ্কার। সামারের এমডি হওয়ার খুশিতে সবাই একটা ছোটখাটো পার্টি রেখেছে। জেন ওয়াকি টকিতে রুহিকে বলে তা কখন তোর এক্স ক্রাশের সাথে কথা বলবি? রুহি বলে তুই কি এখনো স্কুলে পড়িস নাকি? এসব জানাজানি হয়ে গেলে চাকরি চলে যাবে, আর আমি নিশ্চিত সামারের এখন এসব মনেও নেই। তখনই সামার ইশারায় রুহিকে ডাকলে রুহি এগিয়ে আসে। রুহিকে দেখে সামার বলে আমাদের কি আগেও দেখা হয়েছিল? রুহি কিছু বলার আগেই সামার বলে আচ্ছা বাদ দাও, আজ আমার এমডি হওয়ার খুশিতে বন্ধুরা একটু ড্রিঙ্কস করবে। রুহির হাতে কিছু টাকা দিয়ে বলে এগুলো নাও আর আমাদের পার্টির দিকে খেয়াল রাখো। রুহি টাকা না নিয়ে বলে আমি এখানকার ডিউটি ম্যানেজার, টাকা দেওয়ার দরকার নেই। রুহি যেতেই একটা মেয়ে এসে সামারকে উইশ করে। এই মেয়েটার নাম রশনি। সে সামারের সৎ বোন হলেও সে সামারের সবচেয়ে ভালো বন্ধু। রশনি পেশায় একজন গাইনি ডক্টর। অপরদিকে রুহির মা পাখি একটা বিয়ের ইভেন্ট ম্যানেজমেন্টে এসেছে। তখনই শো এর হোস্ট বলে এখন মঞ্চে আসবে আমাদের চিফ গেস্টকে
দেখে পাখি তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তবে এই চিফ গেস্ট কে ছিল সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। রশনি সামারকে বলে, তোমাদের এখনো বাচ্চা হয়নি, চাইলেই তোমরা আলাদা হয়ে যেতে পারো। সামার বলে, আমি এখনো শিওর না। আমার ক্যান্সার হওয়ার শুরু থেকে কেমোথেরাপি দিয়ে সুস্থ হওয়া পর্যন্ত আলিশা আমার সাথেই ছিল। রশনি বলে, তুমি ভালো করে জানো আলিশা তোমাকে ভালোবাসে না, ও শুধু তোমার সম্পত্তি চায়। যখন তুমি হাসপাতালে ছিলে ও সবসময় উকিলের সাথে যোগাযোগ করতো। আমি চাই আমার ভাই সব সময় হাসি খুশি থাকুক। তাদের থেকে একটু দূরেই আলিশা দাঁড়িয়ে সব কথা শুনছিল। কিছুক্ষণ পর পার্টিতে সবার সামনে আলিশা বলে, যখন ডক্টর বলেছিল সামারের ক্যান্সার হয়েছে, আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম আমাকে কেউ সামারের থেকে আলাদা করতে পারবে না, এমনকি সামারের টেস্টিকুলার ক্যান্সারও না। আলিশা ইনডিরেক্টলি সবাইকে জানিয়ে দেয় সামার আর বাবা হতে পারবে না। অপরদিকে রশনির বয়ফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে অন্য কাউকে বিয়ে করার কথা বললে রশনি বেশ রেগে যায়। সামনে থেকে ওয়েটার যাওয়ার সময় এক বোতল ওয়াইন নিয়ে সে পুরোটাই খেয়ে ফেলে। কিছুক্ষণ পর রশনি হাসপাতালে তার চেম্বারে আসলে তার বয়ফ্রেন্ড মেসেজ করে বলে, আমাদের মাঝে যা ছিল সব শেষ। তখনই নার্স এসে বলে, আজ আপনার 2টা অ্যাপয়েন্টমেন্ট আছে। রুম নম্বর 5-এ একটা ইউরিন ইনফেকশন আর রুম নম্বর 6 একটা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। বয়ফ্রেন্ড একটার পর একটা মেসেজ করলে রশনি নার্সের কথা ঠিকমতো না শুনেই বলে, হ্যাঁ সব বুঝেছি। রশনির মেসেজ দেখতে দেখতে রুম নম্বর 5-এ এসে দেখে রুহি ঘুমাচ্ছে। রুহির ঘুম ভাঙতে রশনিকে বলে, আসলে গতকাল আমার ওভার টাইম ছিল, কিন্তু আমি আজকের অ্যাপয়েন্টমেন্ট মিস করতে চাইনি। রশনি বলে, সমস্যা নেই, তোমার স্বামী চাইলে ভেতরে এসে বসতে পারে। রুহি বলে, আমি আসলে বিয়ে করিনি। নিজের ব্রেকআপের কষ্টে রশনি বলে, তুমি অনেক সাহসী, তুমি ভালো সিদ্ধান্তই নিয়েছো। আজকাল কেউ সম্পর্কে দামি দেয় না, সবাই ধোকা দিয়ে চলে যায়। কিন্তু রুহি রশনির কথার আগামাথা না বুঝে অবাক হয়ে তাকিয়ে থাকে। তার ব্রেকআপের ডিপ্রেশনে রশনি পেপার চেক না করেই রুহিকে মেল রিপ্রোডাক্টিভ সেল ইনজেক্ট করে দেয়। প্রসেসিং শেষ হলে রশনি বলে 2 সপ্তাহ পরে রেজাল্ট পেয়ে যাবে। যাওয়ার সময় রশনি রুহির কাঁধে হাত রেখে বলে, আসলেই তোমার অনেক সাহস। রুম নম্বর 6-এ এসে আলিশাকে দেখে রশনি বেশ ঘাবড়ে গিয়ে বুঝতে পারে সে আসলে ডিপ্রেশনে অনেক বড় ভুল করে ফেলেছে। রশনিকে বলে, ক্যান্সারের কারণে সামার আর কখনোই বাবা হতে পারবে না, তাই আমরা সামারের শেষ হেলদি মেল রিপ্রোডাক্টিভ সেল হাসপাতালে স্টোর করে রেখেছিলাম। বাবা হওয়ার জন্য এটাই সামারের কাছে শেষ সুযোগ। আশা করি তুমি সামারকে বাবা হতে বঞ্চিত করবে না। সব শুনে রশনির মা ডক্টর সুরভি বলে, তাহলে তুমি আলিশাকে কি ইনজেক্ট করেছো? রশনি বলে, স্যালাইন দিয়েছিলাম। এদিকে রুহির বয়ফ্রেন্ড ওমকার একটা বস্তিতে অপরাধী ধরতে গিয়ে দেখে সেখানে বাচ্চাদেরকে দিয়ে ড্রাগস প্যাকেট করছে। ওমকার রেগে সেখানে থাকা লোকটাকে মেরে বলে, মায়াসুর কোথায়? মায়াসুর মুম্বাইয়ে ড্রাগ মাফিয়া চালায়। বেশ মার খাওয়ার পর লোকটা বলে, আমি কখনোই তাকে দেখিনি, এই নম্বর থেকে আমার কাছে কল আসতো। আলিশা সামারকে বলে, খুব জলদি তুমি বাবা হবে। সামার বেশ অবাক হয়ে বলে, আমাকে না জানিয়েই তুমি হাসপাতালে গিয়েছিলে? এই ঘটনা 2 সপ্তাহ পর রুহি হঠাৎ ডিউটিতে আসলে মাথা ঘুরে পড়ে যায়। তাকে তাড়াতাড়ি হাসপাতালে আনা হয়। পাখি হাসপাতালে এসে বলে, তোকে বলেছিলাম যতটুকু বেতন দিবে ততটুকুই কাজ করবি। তখনই ডক্টর এসে বলে, ভয় পাওয়ার কিছু নেই, আপনি প্রেগন্যান্ট। এই কথা শুনে রুহি আর পাখি জোরে জোরে হাসতে থাকে। ডক্টর বলে, আপনারা হাসছেন কেন? আমাদের টেস্ট 100% সঠিক হয়। পাখি বলে, আমার মেয়ের তো বিয়েই হয়নি। ডক্টর বলে, এই বয়সে ছেলে মেয়ে এমন ভুল করে ফেলে, তাই ভয় পাওয়ার কিছু নেই, তুমি সত্যিটা বলে দাও। পাখি বলে, আমার মেয়ে ছোটবেলায় তার নানিকে প্রমিস করেছিল বিয়ের আগে বয়ফ্রেন্ড থেকে দূরেই থাকবে। সবার সন্দেহ দূর করতে আবারও টেস্ট করলে সেম রেজাল্টই আসে। রিপোর্ট দেখে ডক্টর বলে, আপনার মেয়ে প্রমিস ভেঙে ফেলেছে, সত্যি সে প্রেগন্যান্ট। পাখি বলে, তুই তাড়াতাড়ি ওমকারকে বল আজই বিয়ে করতে হবে, তোর নানি আমাদেরকে বাসায় ঢুকতেই দিবে না। সাথে সাথেই মা মেয়ে রশনির চেম্বারে আসলে রশনি বলে, সেদিন আমার 2টা পেশেন্ট ছিল, একজনের ইউটিআই চেক আপ আর একজনের ইনসেমিনেশন, কিন্তু ভুলে আমি অদল বদল করে ফেলি। রশনি বলে, সেদিন আমার ব্রেকআপ হওয়ার কারণে বেশ ডিপ্রেস ছিলাম। পাখি বলে, কিন্তু তোমার এই অজুহাত দিয়ে আমরা কি করব? তোমার প্রিন্সিপালের নম্বর দাও, আমিও দেখবো যে কে তোমাকে ডক্টর বানিয়েছে। রশনি বলে, এবারের মতো মাফ করে দেন, বাসায় গিয়ে এই ওষুধটা খেলেই সব সমাধান হয়ে যাবে। এসব জানার পরে সামার বলে, এটাই আমার বাবা হওয়ার শেষ সুযোগ ছিল। আলিশা রশনিকে বলে, যা হয়েছে তা তো আর ঠিক করা যাবে না, কিন্তু এই বাচ্চাটা আমাদের দরকার, তাই মেয়েটার সাথে কথা বলে বাচ্চা রাখার ব্যবস্থা করো। রুহি ওমকারের সাথে দেখা করতে একটা রেস্টুরেন্টে এসে কিছু বলতে গেলেই ওয়েটার এসে খাবার দিয়ে যায়। ওইটা চলে গেলে রুহি বলে, মনে করো আমাদের টেবিলে ভুল করে যদি অন্য কারো খাবার চলে আসে তাহলে কি করবে? ওমকার বলে, খাবার মজা হলে খেয়ে ফেলবো। রুহি বলে, ছোট্ট একটা সমস্যা হয়েছে, খাবারের জায়গায় না বাচ্চা চলে এসেছে, আমি একটুখানি প্রেগনেন্ট হয়ে গেছি। রুহির কাছ থেকে এসব শুনে ওমকার বলে, অন্য কারো খাবার আমাদের দরকার নেই, তাড়াতাড়ি ফিরিয়ে দাও। রাতে বাসায় ফিরে রুহি মাকে বলে, আমি সবসময় ওমকার থেকে দূরত্ব বজায় রাখলাম, আর আমার সাথে এমন হলো। পাখি বলে, আমার সাথেও এমনই হয়েছিল। গল্প চলে আসে 1994 সালে। পাখি প্রেগনেন্ট হলে
তার মা বলে ও এখানে নেই, ওর বাবা ওকে আমার সাথে বিয়ে দিতে চায় না, তাই বিদেশে পাঠিয়ে দিয়েছে। পাখির মা বলে তোর বাবা তোকে ভালোবেসে মাথায় উঠিয়েছিল, যার ফল আজ পাচ্ছি। ডক্টর দেওয়া মেডিসিন নিয়ে রুহি বসে আছে দেখে পাখি বলে অন্য কারো ভুলের জন্য তুই নিজের জীবন থামিয়ে দিস না। রুহি জিজ্ঞেস করে তাহলে কি আমার জন্য তোমার জীবনটাও থেমে গিয়েছিল? পাখি বলে তুই আমার জীবনের সবচাইতে দামি জিনিস। পরের দিন সকালে রুহি সামারের সাথে দেখা করতে গিয়ে বলে আমি জানি আপনি আমাকে কেন ডেকেছেন, আসলে সেদিন আপনার থেকে টাকা না নিয়ে আমি আপনাকে অপমান করেছি। সামার বলে আমি তোমাকে সেই কারণে ডাকিনি, আসলে তোমার বাচ্চার বাবা আমি। রুহি ঘাবড়ে সোফায় বসে বলে এর আগেও আমাদের দেখা হয়েছিল 2016 সালে গোয়ার বিচে, আমি সেখানে আপনার হোটেলে ইন্টার্নশিপ করতে গিয়েছিলাম। তবে সামার যে রুহির স্কুল লাইফের ক্রাশ সেটা সে সামারকে বলে না। সামার রুহিকে বলে তুমি গোয়া থেকে চলে আসলে আমি তোমাকে বারবার মেসেজ দিলেও তুমি রিপ্লাই দাওনি। রুহি বলে পুরনো কথা বলে আর কি লাভ। সামার বলে আমি জানি আমার বোনের ভুলের কারণে তুমি একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেছো, কিন্তু আমাকে বাধ্য হয়েই বলতে হচ্ছে তুমি কি আমার বাচ্চার মা হবে? রুহি বলে এসব কি বলছেন, প্রেগনেন্ট হওয়ার সময় আমার অজান্তেই হয়ে গেছে, কিন্তু এরপর আমি কি করব সেটা একান্তই আমার সিদ্ধান্ত। আমি এখন আমার কাজে মন দিতে চাই, নিজের বিয়ের জন্য টাকা জমাতে চাই। সামার বলে আমি আর আমার স্ত্রী এই বাচ্চার পুরো খেয়াল রাখবো, আর এসবের মাঝে তোমার আসার দরকার নেই। রুহি বলে আমি ভুল করে হলেও এই বাচ্চার মা তো আমি, আপনি আর আপনার স্ত্রী হয়তো অনেক ভালো মানুষ, কিন্তু এই গ্যারান্টি কে দিবে যে আপনারা ভালো বাবা মা হতে পারবেন? ছোটবেলায় আমার বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছিল, তাই আমি চাই না আমার বাচ্চার সাথেও এমন কিছু হোক। রুহি বাচ্চা নেবে না এই খবর সামার আলিশাকে বললে আলিশা ভাবে তাহলে তো আমার সব প্ল্যান শেষ। আসলে আলিশা আর সামারের ডিভোর্স হলে স্ত্রী হিসাবে সামারের সম্পত্তি সে তেমন কিছুই পাবে না, কিন্তু যদি আলিশার একটা বাচ্চা থাকে তাহলে আলিশা মা হিসাবে অনেক সম্পত্তি পাবে। আর ঠিক এই কারণেই আলিশা যেভাবেই হোক এই বাচ্চাটাকে রাখতে চায়। সন্ধ্যায় নানির সাথে সিরিয়াল দেখার সময় রুহি ওমকারকে মেসেজ করে বলে আজ বাচ্চার বাবার সাথে দেখা করেছি, ওরা বাচ্চাটা রাখতে চাচ্ছে, আমি কি ঠিক করছি? ওমকার জানায় সে বাইরেই দাঁড়িয়ে আছে। রুহি বাইরে আসতেই ওমকার বলে তুমি অনেক ভালো মানুষ এটা আমি জানি, তাই বলে অন্য কারোর বাচ্চা নেওয়া কি ঠিক হবে? আমাদের ভবিষ্যতে কি হবে? রুহি বলে তুমি শান্ত হও, আমি কালই অ্যাবর্শন করাতে যাব। তখনই নানি দরজা খুললে ওমকার বলে আমি পূজার লিস্ট দিতে এসেছিলাম বলি সেখান থেকে পালায়। ওমকার চলে গেলে নানি রুহিকে বলে তুই আমাকে একটা প্রমিস করেছিলি সেটাও রাখতে পারলি না। রুহি জানায় আমি প্রমিস ভাঙিনি, আমি তো নর্মাল চেক আপ করাতে গাইনের কাছে গিয়েছিলাম, কিন্তু সে ভুলে এই কাজটা করে দিয়েছে। নানি বলে এখন মিথ্যা বলা শুরু করেছিস? রুহি বলে মিথ্যা কেন বলবো, অক্ষয় কুমারের গুড নিউজ মুভির কথা মনে আছে? আমার সাথেও তাই হয়েছে। নানি এবার বিষয়টা বুঝতে পেরে বলে এবার কি হবে? রুহি বলে আজ বাচ্চার বাবার সাথে দেখা করেছি, সে বাচ্চা চায়, কিন্তু আমি এসব পারবো না, তাই কাল হাসপাতালে যাব। নানি রুহির পাশে বসে বলে 28 বছর আগেও তোর মার সাথেও এমন হয়েছিল, সেদিন আমি তাকে অ্যাবর্শন করাতে বলেছিলাম। পাখি রাজি না হলে নানি পাখিকে ঘর থেকে বের করে দেয়। নানি রুহিকে বলে সেদিন যদি তোর মা আমার কথা শুনতো তাহলে আমরা তোকে পেতাম না। পরের দিন হোটেলে এসে বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছে যে এখন তার কি করা উচিত। তখনই সেখানে আলিশা এসে বলে তুমি একটা মেয়ে, তাই বুঝতে পারবে মায়ের জন্য একটা বাচ্চা কতটা গুরুত্বপূর্ণ। আমার 2 বার মিসক্যারেজ হয়েছিল, তবে এটাই সামারের বাবা হওয়ার শেষ সুযোগ। ট্রেনে বাসায় ফেরার সময় রুহি সবার বলা কথাগুলো ভাবছিল। রুহি বুঝতে পারছে না তার আসলে কি করা উচিত। সন্ধ্যায় রুহি মা আর নানিকে বলে আমি অনেক ভেবেছি, সবাই এই বাচ্চাটাকে চায়, আমিও বাচ্চাটাকে রাখতে চাই। রুহির এমন সিদ্ধান্তে মা আর নানি অনেক খুশি। অপরদিকে তেরা হোনে লাগা হু দোবারা সিরিয়ালের নায়ক ভানরাজ ভ্যানিটি ভ্যানে বসে পাখির ছবি দেখছে। সেদিন বিয়ের ইভেন্ট ম্যানেজমেন্টে গিয়ে পাখি আসলে ভানরাজকে দেখেছিল। দুজন দুজনকে এতদিন পর দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। ফোনে পাখির সাথে রুহির ছবি দেখে ভানরাজ অনেক খুশি হয়, কারণ ভানরাজই রুহির বাবা। রুহি ওমকারকে বাচ্চা রাখার কথা জানালে ওমকার বলে তুমি কেন অন্য কারোর জন্য কষ্ট পাবে? রুহি বলে এই ভুলটা হয়তো আমার কপালে লেখা ছিল, আমিও তো কারো ভুল। ওমকার বলে তুমি যখন বাচ্চা রাখতে চাচ্ছ তখন নিশ্চয়ই তোমার কাছে কোনো কারণ আছে, কিন্তু এই ঘটনায় আমার মনে শুধু একটাই ভয়, আর তা হলো তোমাকে হারিয়ে ফেলার, কিন্তু আমি তোমাকে হারাতে দিব না। যে লোকটাকে ওমকার কয়েকদিন আগে ড্রাগসের কেসে ধরেছিল সে ছাড়া পেয়ে রাজের সাথে দেখা করতে আসে। রাজ হচ্ছে সামারের বেস্ট ফ্রেন্ড, আর এই রাজের সাথেই সামারের স্ত্রী আলিশার সম্পর্ক আছে। কথায় কথায় রাজ লোকটার পেটে চাকু ঢুকিয়ে ব্রিজ থেকে ফেলে দেয়। 16 বছরের রুহি জীবনে প্রথমবার কম্পিউটারে ফেসবুকের অ্যাকাউন্ট খোলে। আইডি ওপেন করেই তার ক্রাশ সোহমের আইডি খুঁজে বের করে বেশ মনোযোগ দিয়ে সোহমের কি পছন্দ অপছন্দ সেগুলো নোট করে রাখে। সোহমের ক্রিকেট পছন্দ বলে সে খাতা কলম নিয়ে টিভির সামনে ক্রিকেট দেখতে বসে যায়। সুভদ্রা আর পাখি আড়াল থেকে এসব দেখে হতবাক হয়ে যায়। দেখতে দেখতে সোহমের জন্মদিন আসলে পাখি রুহিকে সোহমের বার্থডে পার্টিতে নামিয়ে দিতে আসে। রুহি বেশ বিরক্ত হয়ে বলে কারো মা আসেনি, তুমি ছাদ পর্যন্ত চলে এসেছো। পাখি হতাশ হয়ে বলে বাসায় ওই
ওই সুভাদ্রা বিরক্ত করতো, তাই চলে এলাম। রুহি উপায় না পেয়ে গিফট নিয়ে বন্ধুদের কাছে আসে। হঠাৎ সে সোহমকে তার ফ্রেন্ডের সাথে কথা বলতে দেখে। রুহি তার প্ল্যান অনুযায়ী সোহমকে বার্থডে উইশ করে যেই না গতকালকে ক্রিকেট ম্যাচের ব্যাপারে আলোচনা করে তাকে ইমপ্রেস করতেই যাবে, তখনই এক অদ্ভুত মিউজিক বেজে ওঠে। রুহি অবাক হয়ে দেখে এটা আর কেউ নয়, বরং তার মাই নাচতে শুরু করে দিয়েছে। সোহম সহ বাকি ছেলেরা মায়ের দিকে হা করে তাকিয়ে আছে। সবাই কেক কাটতে গেলে রুহি রেগে মাকে নিয়ে সেখান থেকে চলে আসে আর মনে মনে বলে এরপর থেকে সে তার নিজের জন্মদিনেও তার মাকে ডাকবে না। গল্প চলে আসে বর্তমানে। রুহি টিভি দেখতে দেখতে সকালে নাস্তা করছে, তখনই সুভদ্রা এসে তাকে এক গ্লাস তুলসী পাতার রস দিয়ে বলে এটা খেলে বাচ্চা সুস্থ হবে। ঠিক তখনই পাখি এসে বলে শিল্পা চিঠি বলেছে সারাদিন এক্সারসাইজ করলে আর পরিমাণ মতো খাবার খেলে বাচ্চা অনেক সুস্থ থাকবে। সুভদ্রা বলে আমি তো ভেবেছি ফ্যামিলি গ্রুপে রুহির ব্যাপারটা জানিয়ে বলবো আমার রুহি কত বড় পুণ্যের কাজ করেছে। রুহি বলে কাউকে কিছু বলার দরকার নেই, জেনকে বলেছিলাম তার রিয়াকশন দেখে আমার সব বোঝা হয়ে গেছে। রুহির মনে পড়ে এসব শুনে জেন প্রথমে অ্যাবর্শন, এরপর সামারের হাত জোর করে ক্ষমা চাইতে হবে বলে আজগুবি সব নাটক শুরু করেছিল। রুহির হঠাৎ কি মনে হতে বলে 3 মাস পর আমার পেট দেখে বোঝা যাবে, তাই আমি গোয়ার রয়্যাল মহারাজাতে ট্রান্সফার নিয়ে নিব, সেখানে ডেলিভারি করে এই বাচ্চাটা সামার আর আলিশাকে দিয়ে দিব, তাই কেউ এই বাচ্চার প্রতি বেশি অ্যাটাচ হবে না। পাখি আর সুভদ্রা কোনো উপায় না পেয়ে তাতেই রাজি হয়ে যায়। আলিশা বিকালের পার্টি সব অ্যারেঞ্জমেন্ট ঘুরে ঘুরে দেখছে, তখনই সামার এসে আলিশাকে বলে তোমার এখনই বাবাকে রশির ব্যাপারে সব বলা কি দরকার ছিল, আমি সঠিক সময়ে বলে দিতাম। আলিশা বলে আমি এমনিতে অ্যানাউন্সমেন্টের আগে বাবাকে বলতে চেয়েছিলাম আজ পার্টিতে অ্যানাউন্সমেন্ট করব যে আমাদের খুব দ্রুত বাচ্চা হতে চলেছে আর আমরা একটা সারোগেট মাদার খুঁজে পেয়েছি। সামার রেগে বলে তোমার কি মনে হয় না এর আগে আমাদের রুহির সাথে কথা বলা উচিত? আলিশা বলে পার্টির আগে ওর থেকে একটা এগ্রিমেন্ট সাইন করে নিলেই তো হয়ে গেল, আর এমনিতেও আজ আমাদের অ্যানিভার্সারি পার্টি। সামার অবাক হয়ে বলে কিন্তু আজ আমাদের অ্যানিভার্সারি না। আলিশা মুচকি হেসে বলে সেটা তো শুধু তুমি আর আমিই জানি। অটোতে পাখি রেগে রুহিকে বলে এদিকে তুমি শাস্তি পাচ্ছ আর ওদিকে ওরা পার্টি করছে, এসব বাদ দিয়ে সোজা কোর্টে গিয়ে ওই রশির নামে কেস ফাইল করো। ওই ডক্টরের লাইসেন্স ক্যান্সেল হওয়া উচিত, না হলে সে তো অর্ধেক মুম্বাইয়ের মানুষকে প্রেগনেন্ট বানিয়ে দিবে। সুরভি রশনিকে বলে আমি ডক্টর শর্মা মানে হেড অফ মেডিকেল কাউন্সিলের সাথে কথা বলেছি, তোমার লাইসেন্সের কিছুই হবে না। রশনি বলে কিন্তু আমি তো সেসব চিন্তা করছিও না। সুরভি অবাক হয়ে বলে তাহলে আবার কি হলো? আসলে রশনি যখনই হাসপাতালটা বানাতে চেয়েছিল তখন কেউ তাকে সাহায্য করেনি। বড় ভাই হওয়ার কারণে সামার তার প্রপার্টি বন্ধক রেখে রশনিকে হাসপাতালের জন্য টাকা দেয়। এখন যদি হাসপাতাল বন্ধ হয়ে যায় তাহলে সারা জীবন ধরে তাকে সামারকে এসব টাকা শোধ করতে হবে। এদিকে রাজ সামার থেকে এসব শুনে বলে যত দ্রুত সম্ভব ওই মেয়েটার সাথে কথা বলে সব সেট করে নাও, যেন সে কোনোভাবেই কোর্টে না যায়। সামার হতাশ হয়ে বলে কিন্তু আমার তো ওই বাচ্চাটাকে চাই। রুহি ওমকারের সাথে একটা রেস্টুরেন্টে দেখা করতে এসেছে। ওমকারকে চুপচাপ বসে থাকতে দেখে রুহি বলে তোমার কি হয়েছে? ওমকার বলে কিছু না, ডেলিভারির আর মাত্র 8 মাস 6 দিন 4 ঘন্টা বাকি, কিন্তু আমাদের জন্য তো পুরো জীবনটা পড়ে আছে। এই বলেই যেই না সে রুহির হাত ধরবে তখনই সেখানে সামার আসলে রুহি সামারের সাথে ওমকারের পরিচয় করিয়ে দেয়। সামার বলে আমার কিছু ব্যক্তিগত কথা ছিল, তাই 2 মিনিটের জন্য রুহিকে একা ছাড়া যাবে? রুহি সামারের সাথে বাইরে আসতেই সামার রুহিকে পেপারস দেয়। সামার বলে আসলে আমরা ভাবছিলাম যে আজ পার্টিতে এই বাচ্চার ব্যাপারে অ্যানাউন্স করব। রুহি বলে আমি এটা ভালো করে পড়ে কাল সাইন করে দিব, কারণ আজ বিকালে আমার প্রথম আল্ট্রাসাউন্ড অ্যাপয়েন্টমেন্ট আছে। সামার খুশি হয়ে বলে আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আমিও আপনার সাথে যেতে পারি? রুহি বলে আপনি চাইলে আলিশা ম্যামকে সাথে আনতে পারেন। বলেই রুহি চলে যেতে গেলেই সামার পেছন থেকে বলে আসলে আমার বোন রশনির কারণে তোমার সাথে যা হয়েছে তার জন্য আমি খুবই দুঃখিত, এই জন্য তোমার যত টাকা লাগবে আমি দেব। রুহি রেগে বলে আপনার কি মনে হয় আমি সব টাকার জন্য করছি? একটা কথা মাথায় রাখবেন, আমি আপনাদেরকে সাহায্য করছি, আপনারা আমাকে নয়। বলেই রুহি রেগে সেখান থেকে চলে যায়। পাখি হঠাৎ শোনে বাইরে বেশ চেঁচামেচি হচ্ছে। বাইরে আসলেই দেখে দামি একটা গাড়ি তার বাসার সামনে দাঁড়িয়ে আছে আর অনেকগুলো ফটোগ্রাফার মিলে গাড়ির ভিতরে থাকা লোকটার ছবি তুলছে। পাখি নিচে যেতে দেখে ভানরাজ এসেছে। পাখি আসতেই ভানরাজ তাকে টেনে গাড়িতে বসিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। পাখি রেগে বলে তুমি এতদিন পরে এখানে কি করছো? ভানরাজ বলে আমি তোমার সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি দেখলাম, রুহির চোখ খুব সুন্দর, তোমার যত জীবনেও এত সুন্দর ছিল না। তার মানে কি রুহি আমার মেয়ে, তাই না? আসলে 25 বছর আগে ভানরাজ আর পাখি একটা ফিল্মের সেটের ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিল, তখনই তারা একে অপরের প্রেমে পড়ে। পাখি প্রেগনেন্ট হয়ে গেলে ভানরাজ বাচ্চা অ্যাবর্শন করতে বলে, কিন্তু এর মাঝেই তার একটা ফিল্ম হিট হয়ে যায়। পাখি রেগে বলে তাতে কি, এখন তো খুব নিজের মেয়ে করছো, তখন তো আমাকে বলেছিলে বাচ্চা নষ্ট করতে, এখন তোমার কাছে স্ত্রী বাংলো সবই আছে। এসব শুনে ভানরাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে টিভি সিরিয়ালের মধ্যে তার অনেক বড় পরিবার থাকলেও বাস্তব জীবনে সে খুবই একা আর নিঃসঙ্গ। ভানরাজ
ভানরাজ পাখিকে বলে রুহির ওর বাবার সাথে দেখা করার অধিকার আছে। পাখি বলে কিন্তু রুহির জীবনটা এত সহজ না, আসলে রুহিও প্রেগন্যান্ট। ভানরাজ খুশি হয়ে বলে আমি এত তাড়াতাড়ি নানা হতে চলেছি, ওর স্বামীও নিশ্চয়ই আমার মতো হ্যান্ডসাম হবে। পাখি বলে তুমি বুঝতে পারছো না, কিন্তু এটা সঠিক সময় না। ভানরাজ বলে আমি জানি আমার ভুল হয়েছিল, তখন আমি তোমার দায়িত্ব নেওয়ার জন্য তৈরি ছিলাম না, কিন্তু এখন তৈরি। বলেই সে পাখির হাত ধরে। পাখি বলে ঠিক আছে, আমি কথা বলে দেখব, কিন্তু ততদিন পর্যন্ত তুমি ওর সাথে দেখা করার চেষ্টা করবে না। ভানরাজও রাজি হয়ে যায়। রাজ আলিশাকে সামারের সামনে নেকা কান্না করা নাটক শেখাচ্ছে। আলিশা বলে আমার মনে হয় সামারের আমার উপর থেকে মন উঠে গেছে। রাজ বলে তুমি এত সুন্দর, কোনো ছেলে কিভাবে তোমাকে ইগনোর করতে পারে? দূর থেকে দূরবীন দিয়ে ওমকার আলিশা আর রাজকে এত কাছাকাছি দেখে বিরক্ত হয়ে দূরবীন নামিয়ে নেয়। পাশে থাকা আরেক অফিসার ফাইজা বলে এই রাজ ড্রাগ নেওয়ার সময় পায় কিভাবে? এত কাহিনী না করে সোজা ওকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকলেই তো হয়। ওমকার বলে গোবর্ধনের ড্রাগস বর্ডারের পাশ থেকে আসে। 6 মাস আগে 2 পাকিস্তানি ডিলারকে মুম্বাইতে দেখা গিয়েছে। আমি জানি এসবের সাথে মায়াসুরের কানেকশন আছে। ফাইজা বলে কিন্তু 2 বছর ধরে মায়াসুরের কোনো খবর নাই। তখনই ফাইজার কাছে একটা মেল ইনফরমেশন আসলে সে সেটা ওমকারকে ফরওয়ার্ড করে। ওমকার মেসেজটা দেখতেই যাবে, ঠিক তখনই রুহি কল করে বলে আমরা এই বাচ্চাটা সামাকে দিতে পারবো না, সামারের হিস্ট্রি তো অনেক খারাপ। ওমকার আর এক মুহূর্ত দেরি না করে সোজা চলে আসে হোটেলে আসতেই রুহি ওমকারকে ফোন দেখিয়ে বলে এই সামারের হিস্ট্রি তো অনেক খারাপ, সে জেলেও গিয়েছিল, আমরা এই বাচ্চাটা ওকে দিতে পারবো না, আমরাই বরং এই বাচ্চাটাকে রেখে দিব। ওমকার বলে এসব আরো 5 বছর আগের কাহিনী, আর তুমি তো বলেছিলে ওর স্ত্রী অনেক ভালো, সামার এখন ভালো হয়ে গেছে, বাবার ব্যবসা সামলাচ্ছে, আর টেস্টিকুলার ক্যান্সার খারাপ মানুষকেও ভালো করে দেয়। সবার তো কোনো না কোনো পাস্ট থাকে। পাস্টের কথা শুনে রুহির কিছু একটা মনে পড়ে যায় যা সে এখনো ওমকারকে জানায়নি। রুহি বলে তুমি ঠিকই বলেছো, আমি হয়তো একটু বেশি রিয়াক্ট করছি। ওমকার বলে আজ বিকালে তোমার সোনোগ্রাফি করাতে আমি তোমাকে নিয়ে যাব। রাজ ফোনে আলিশার সাথে কথা বলছে, তখনই কলিং বেল বাজলে একজনের স্টাফ খাবার নিয়ে আসে। কথার মাঝে রাজ খেয়াল করে রুমে কোথাও কোনো ফোন বাজছে। রাজ কি মনে করে আশেপাশে খুঁজতেই দেখে সেই ট্রেতেই একটা বাটির ভেতরে বাটন ফোন বাজছে। রাজ রুমের বাইরে কাউকে দেখতে না পেয়ে কলটা রিসিভ করে। আসলে রাজকে আর কেউ নয় বরং ড্রাগ মাফিয়ার বাবা মায়াসুর কল করেছে। রাজ বলে গোবর্ধনকে তো আমি মেরে ফেলেছি। মায়াসুর রাজকে জানায় তুমি এখন পুলিশের নজরে আছো। রাজ কিছু বলতেই যাবে তার আগেই কল কেটে যায়। রাজ চিন্তায় পাগল হওয়ার মতো অবস্থা। রুহি আর ওমকার হাসপাতালে অপেক্ষা করছে। তখনই সামার, পাখি আর সুভাদ্রা হাসপাতালে আসে। রিসেপশনের সবাই একই নাম জিজ্ঞেস করলে সবাই অবাক হয়ে যায়। সামার তার পরিচয় দিতেই পাখি আর সুভাদ্রা বেশ রেগে যায়। তখনই রুহি আর ওমকার সেখানে এসে তাদেরকে আটকায়। রুহি সামারকে বলে আলিশা আসেনি। সামার বলে আসলে তার কিছু কাজ আছে। ঠিক তখনই সেখানে আলিশা আসলে ওম অবাক হয়ে ভাবে এই মেয়েকেই তো সে রাজের সাথে দেখেছিল। তখনই ডক্টর রুহিকে ভেতরে ডাকে। রুহির সাথে এত মানুষ দেখে ডক্টর বিরক্ত হয়ে বলে শুধুমাত্র বাচ্চার বায়োলজিক্যাল প্যারেন্টস বাদে সবাই বাইরে যান। বাধ্য হয়ে সামার বাদে বাকি সবাই বাইরে চলে যায়। ডক্টর রুহি সোনোগ্রাফি শুরু করে। স্ক্রিনে ছোট একটা বাচ্চা দেখা যাচ্ছে। ডক্টর জিজ্ঞেস করে আপনাদের কি ফটোগ্রাফ চাই? সামার হ্যাঁ বললে রুহি বলে না। ডক্টর বেশ অবাক হয়ে সেখান থেকে চলে যায়। ডক্টর যেতে সামার বলে তোমাকে টাকা অফার করার জন্য সরি। রুহি বলে আমি তোমাকে ইনস্টাগ্রামে স্টক করেছি, এমন ছবি ইনস্টাগ্রামে কে ছাড়ে? সামার বলে আসলে ক্যান্সার হওয়ার পর আমি অনেকটাই বদলে গেছি। আমি ভাবতাম আমার কাছে সব আছে, কিন্তু আমার কাছে আসলে কিছুই নেই। রুহি বলে আমার সাথে যখন এসব হয় তখন আমি বুঝতে পারি যে আমি যে জীবন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে আমি সেটা এনজয় করতেই ভুলে গেছি। তখন ডক্টর সেখানে এসে বলে বাচ্চার হার্টবিট শুনবে। এবার দুজনই হ্যাঁ বলে। ওমকার আর আলিশা ক্যাবিনের বাইরে দাঁড়ানো। ওমকার হুট করে বলে তোমার রাজের সাথে যে সম্পর্ক চলছে তা বন্ধ করে দাও। এমন কথা শুনে আলিশা হতবাক হয়ে বলে আপনি কিভাবে জানলেন? ওমকার বলে আমি পুলিশ অফিসার, চাইলে তোমার নানির বয়ফ্রেন্ডের খবরও খুঁজে বের করে আনতে পারি। সামার কি তোমাদের ব্যাপারে জানে? সামার সব জানতে পারলে তোমার ডিভোর্স তো পাক্কা। তখন রুহিও তোমাকে বাচ্চাটা দিবে না, তাই বলছি চুপচাপ ভদ্রমের মতো সংসার করো। আলিশা বলে চলো একটা ডিল করি, আমি রাজের সাথে ব্রেকআপ করব। তখনই সামার আর রুহি বাইরে আসলে আলিশা তাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। রুহিকে এত খুশি দেখে ওম জিজ্ঞেস করে তোমাকে সোনোগ্রাফি করে একটু বেশি খুশি দেখাচ্ছে। রুহি বলে আজ আমরা প্রথমবার বাচ্চার হার্টবিট শুনলাম। ওম বেশ অবাক হয়ে বলে আমরা? এমনিতেও 8 মাস পরে এইসব আলিশা আর সামার কেউই আমাদের জীবনে থাকবে না। রুহি বলে তোমার ওদের সাথে কি সমস্যা? ওম বলে আমার গার্লফ্রেন্ড তার বসের বাচ্চার মা হতে চলেছে, আর আমি তাকে ড্রপ করতে এসেছি। দেখো আমি তোমাকে কষ্ট দিতে চাই না, তবে সব থেকে বড় ব্যাপার হলো আমরা একসাথে আছি। হঠাৎ রুহি বলে আমি তোমাকে কিছু একটা বলতে চাই। আসলে আমার সাথে সামারের 7 বছর আগেই দেখা হয়েছিল, যখন আমি তোমাকে জানতামও না। আসলে সেই রাতে প্রথম কোনো ছেলের সাথে এত কথা বলেছিলাম, তাই মনে আছে। পরে জানতে পারি সামার ওই হোটেলেরই মালিক। ওম বলে ঠিক আছে আমি বুঝেছি।
যাচ্ছি, তুমি এখনই এই জবটা ছেড়ে দিবে। রুহি বলে এই অবস্থায় কি আমাকে চাকরি দিবে, প্লিজ বোঝার চেষ্টা করো। ওম বলে তোমার প্ল্যানের মাঝখানে আমাদের সম্পর্কটা কোথায়। ঠিক তখনই পাখি আর সুভাদ্রা গাড়িতে এসে বসে। এদিকে আলিশা সামারকে বলে আমাকে সোনোগ্রাফি ছবিগুলো দেখাও। সামার রেগে বলে এটাও কি ওই পার্টিতে দেখাবে নাকি। আলিশা রেগে আর কিছুই বলে না। ভানরাজ পাখিকে কল করে রুহি ব্যাপারে জিজ্ঞেস করে। পাখি ড্রয়িং রুমে এসে দেখে রুহি ল্যাপটপে কাজ করছে। পাখি ভাবে এটাই সব সত্য বলার সঠিক সময়। পাখি রুহির পাশে বসে জিজ্ঞেস করে কি করছো। রুহি সিভি বানানোর কথা বললে পাখি রেগে বলে ওই সামার তোমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। রুহি বলে আসলে ওম চায় না আমি ওই হোটেলে কাজ করি, ওর জায়গায় অন্য কেউ হলে হয়তো এতদিনে আমার সাথে ব্রেকআপ করতো, তাই ওর জন্য তো আমি এতটুকু করতেই পারি। রুহির কথা শুনে পাখি ভাবে তার মনের কথা সে না হয় পরেই বলবে। রুহি বলে আজ হার্টবিট শুনে বুঝতে পারলাম এটা আমার বাচ্চা, যাকে আমাকে 8 মাস পর অন্য কাউকে দিয়ে দিতে হবে। পাখি বলে এমনও হতে পারে সামনে আমাদের আরো সমস্যার সম্মুখীন হতে হবে, তাই বলছি উকিলকে কল করো। কখনো কখনো নিজের কথা আগে ভাবতে হয়, আমার পেছনে তো ওই বুড়ি মহিলা ছিলই। সুভাদ্রা এসে বলে সব ঠিক হয়ে যাবে। তখনই বানরাজ কল করলে পাখি বারান্দায় চলে আসে। বানরাজ বলে আমি রুহির সাথে কখন দেখা করব। কেমন মা তুমি যে মেয়েকে সামান্য একটা কথা বলতে পারছো না। পাখি রেগে বলে রুহির মা আমি, আর ওর ভালো খারাপ সব আমিই জানি। তুমি যদি ভুলেও ওর সাথে কথা বলার বা দেখা করার চেষ্টা করো তাহলে আমি তোমার সেটে গিয়ে এমন তামাশা বানাবো যে সবাইকে তোমার আসল বয়সও বলে দিব। বলেই রেগে কল কেটে দেয়। পাখি সেদিনের কথা মনে পড়ে যায় যেদিন সোহমের বার্থডে পার্টিতে সোহম সবার সাথে রুহির ড্রেস আপ নিয়ে মজা করছিল। পাখি সব শুনে মেয়েকে অপমান হওয়া থেকে বাঁচাতে পার্টিতে অমন পাগলের মতো নাচ করছিল। আসলে বাবা মা মাঝে মাঝে সন্তানের ভালোর জন্যই তাদের জীবনের ভিলেন হয়। দূরের কনস্ট্রাকশন সাইট থেকে ওম দূরবীন দিয়ে আলিশা আর রাজকে দেখছে। তখনই তার ফোনে রুহির ভয়েস মেসেজ আসে। রুহি বলছে আমি জানি তুমি আমার জন্য অনেক কিছু করেছো, কিন্তু এই চাকরি ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। এখন আমাকে আমার কথা ভাবতে হবে। এদিকে আলিশা রাজকে বলে সবাই আমাদের ব্যাপারে কথা বলতে শুরু করেছে, তাই আমার মনে হয় সম্পর্কটা আর না এগোনোই ভালো। আলিশা উঠে চলে যেতে গেলেই রাজ তার গলা চেপে ধরে বলে সামার যখন মরতে বসেছিল তখন তুমি আমার সাথে সময় কাটিয়েছো, ভুলেও যদি তুমি আমাকে ছাড়ার কথা ভেবেছো তাহলে খুব খারাপ হয়ে যাবে। আলিশা হেসে বলে আরে আমি তো শুধু অ্যাক্টিং করছিলাম, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। বলে আলিশা কোন রকমের রাজকে ভুলিয়ে ভালিয়ে সেখান থেকে বের হয়ে যায়। পার্টিতে রুহি সব অ্যারেঞ্জমেন্ট ঠিকমতো আছে কিনা চেক করছে। ঠিক তখনই সামারের বাবা সহ পুরো ফ্যামিলি পার্টিতে আসে। সামারের বাবা জয় বলে এখনই হোটেলে স্টাফরা আমাদের থেকে এড়িয়ে চলছে, আর এই রশনি ডক্টর হবে বলে বিয়ে করেনি, আর এখানেও সে একটা গন্ডগোল পাকিয়ে বসেছে। আমি জানতে চাই না বাচ্চারা কোথা থেকে আসছে, কিন্তু মানুষ কথা বলতে শুরু করার আগেই ব্যাপারটা সামলাও। সুরভি জয়কে বলে আমি ওদের সাথে কথা বলে সামনে নিব। কিছুক্ষণ পর পুল সাইডে সামার একাই বসে ড্রিঙ্কস করছে। আলিশা এসে বলে বাবার কথায় মন খারাপ করো না। সামার বলে তুমি বরং তোমার এই পাবলিসিটি নিয়েই থাকো। আলিশা রেগে বলে তুমিও আমার সাথে যা করেছো সেটা ঠিক না। সামার জিজ্ঞেস করে আমি তোমার সাথে কি এমন করেছি। আলিশা এই কথার কোনো উত্তরই দিতে পারে না। হঠাৎ কান্না করতে করতে সামারের সামনে বসে বলে তুমি যখন ক্যান্সারের সাথে লড়াই করছিলে তখন আমি তোমার সাথে ছিলাম। তুমি রিকভার করে আসার পর থেকে মনে হলো আমি তোমাকে হারিয়ে ফেলেছি। আমি জানি তুমি শুধুই বাচ্চাটার কারণে আমার সাথে আছো, কিন্তু আমি সবসময় তোমাকে ভালোবেসে যাব। এই কথা শুনে সামারের মন নরম হয়ে যায়। সে তার ফোনে বাচ্চার সোনোগ্রাফির ছবি আলিশাকে দেখায়। খুশিতে দুজনের চোখেই পানি চলে আসে। ঠিক তখনই রুহি সেখানে এসে বলে আমি কি সামার স্যারের সাথে একটু কথা বলতে পারি। রুহি সামারকে বলে আমি অনেক ভেবে রশির নামে কেস ফাইল করার সিদ্ধান্ত নিয়েছি। সামার বলে এতে সত্যিই আমার কিছু যায় আসে না। ঠিক তখনই একটা বেলুনওয়ালাকে যেতে দেখে সামার রুহিকে একটা বেলুন কিনে দেয়। রুহি হেসে বলে আমি আপনার বোনের নামে কেস ফাইল করতে যাচ্ছি, আর আপনি আমাকে বেলুন কিনে দিচ্ছেন। সামার বলে তুমি আমার বাচ্চার মা হতে চলেছো, মনে নেই 7 বছর আগে আমাদের দেখা হয়েছিল। রুহি হেসে বলে হ্যাঁ, সেজন্যই তো আমি মা হতে যাচ্ছি, আর এখন আপনার হোটেলের ম্যানেজারও হয়েছি। বলেই তারা দুজনে হাসতে থাকে। কিছুক্ষণ পর ওম হন্তদন্ত হয়ে পার্টিতে এসে রুহিকে বলে আমি তোমার মেসেজটা শুনেছি, আমি বুঝতে পারছি এই চাকরিটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই তোমার যা ঠিক মনে হয় তাই করো। রুহি খুশি হয়ে ওমকে জড়িয়ে ধরে। ঠিক তখনই কিছু একটা পড়ার আওয়াজ আসে। দেখা যায় উপর থেকে রাজ এসে সোজা মহারাজের মূর্তির তলোয়ারের উপরে পড়েছে। সাথে সাথেই তার শরীর ভেদ করে তলোয়ার ঢুকে যায়, আর রাজ সেখানেই মারা যায়। এমন ভয়ানক দৃশ্য দেখে সবাই ভরকে যায়। 17 বছর বয়সী রুহি আকাশের শুটিং স্টার দেখে উইশ করে যেন সে সোহমের মতোই একটা বয়ফ্রেন্ড আর ক্লিয়ার স্কিন পায়। তবে পিম্পল তার পিছু না ছাড়লেও সে ওমের মতো একটা ড্যাশিং আর কেয়ারিং ছেলেকে নিজের বয়ফ্রেন্ড হিসাবে পায়। 3 মাসের অ্যানিভার্সারিতে ওমকার বলে এখন আমাদের সম্পর্কটা আরো এক ধাপ এগিয়ে নেওয়া উচিত। সামনের সপ্তাহে আমার বাসায় কেউ থাকবে না। রুহি বলে আসলে ওই দিন আমার মায়ের জন্মদিন, আর আমাকে অনেক প্ল্যানিংও করতে হবে, তাই আমার পক্ষে যাওয়া সম্ভব না। বলেই কোনো মতে ওমকারকে ভুলভাল বুঝিয়ে সেখান থেকে পালিয়ে আসে।
বাসায় এসে পাখিকে সব বললে পাখি বলে আসলে সব ছেলে একই রকম, এরপর থেকে মিথ্যাটা একটু গুছিয়ে বলবে। সুভদ্রা বলে এখন একটা মিথ্যা লুকানোর জন্য ওকে 100টা মিথ্যা বলতে হবে। রুহি আর কিছু না ভেবেই ওমকারকে জানিয়ে দেয় সে বিয়ের আগে এসবে জড়াবে না। ওমকার বলে আমি তোমার জন্য অপেক্ষা করব। রুহি খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। টিভিতে রাজের খুনের খবর দেখাচ্ছে। জয় সামারকে বলে এমনিতে হোটেলের বুকিং কমে গিয়েছিল, তার উপরে আবার এসব, প্লিজ তোমার বন্ধুত্বকে এই হোটেল থেকে দূরে রাখো। সামার রেগে বলে রাজ 10 বছর ধরে আমাদের পরিবারের সাথে আছে, রাজের শ্রাদ্ধের অনুষ্ঠান তো অন্তত আমাদেরই করা উচিত। জয় বলে এ কেমন বন্ধু যে এই ধরনের কাজের সাথে যুক্ত ছিল। সুরভি বলে আমাদের আপাতত এই মিডিয়া থেকে দূরে থাকা উচিত। সামার বলে সামনের সপ্তাহে রাজের দাদি আর দাদা এখানে আসছে। সুরভি জিজ্ঞেস করে ওর বাবা মা কোথায় থাকে। সামার বলে যখন রাজের 9 বছর বয়স ছিল তখন তার বাবা মা মারা গেছে। আলিশা বলে তাই নাকি, আমি তো সব জানতামই না। ঠিক তখনই আলিশা গলায় হাত দিয়ে বুঝতে পারে তার গলায় নেকলেসটা নেই। আলিশার মনে পড়ে রাজ যখন তার গলা চেপে ধরেছিল তখনই হয়তো সেটা খুলে পড়ে যায়। আলিশা অস্থির হয়ে বলে আমাকে একটা জরুরি কল করতে হবে, বলেই উঠে চলে যায়। থানায় সিনিয়র অফিসার ফাইজা আর ওমকার থেকে রাজের কেসের আপডেট জানতে চাইলে ফাইজা বলে আমরা রাজের ফোন থেকে কিছু কোড আর প্রাইভেট নম্বর পেয়েছি, নম্বরগুলোর ব্যাপারে খোঁজ নিলে হয়তো সব জানা যাবে। আর রাজের সাথে আলিশার অ্যাফেয়ারও ছিল, হয়তো সামারি এসব জানতে পেরে রাজের খুন করিয়েছে। এই কথা শুনে ওমকার নানাভাবে আলিশাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে, না হলে তো এই বাচ্চাটা তার ঘাড়ে এসেই পড়বে। ওমকার বলে এখন যদি আমরা ভুল মানুষকে অ্যারেস্ট করি তাহলে মায়াসুর আমাদের হাত থেকে বেরিয়ে যাবে। সিনিয়র বলে ঠিক আছে, আলিশার ব্যাপারে কোন একটা এভিডেন্স আসলেই তাকে সোজা অ্যারেস্ট করবে। সিনিয়র আর ফায়দা যে যার কাজে চলে গেল। ওমকার ফোনে দেখে তাকে আলিশা দেখা করতে বলেছে। রুহি ডিউটি শেষে লিফটে নিচে যাচ্ছে, তখনই সামার লিফটে ওঠে। সামারকে বেশ চিন্তায় দেখে রুহি জিজ্ঞেস করে আপনি ঠিক আছেন? সামার বলে না, আসলে তোমার জীবনে কত বন্ধু তাই না, আমার জীবনে শুধু রাজই ছিল আর এখন নিজেকে অনেক একা লাগছে। রুহি সান্ত্বনা দিয়ে বলে আপনি চাইলে আমার সাথে সব শেয়ার করতে পারেন। হাসপাতালে কোর্ট থেকে দুজন লয়ার এসে রশনির ব্যাপারে খোঁজ করলে রশনি লয়ার দেখে বেশ ঘাবড়ে যায়, কোন রকমের দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে আলিশা ক্রাইম সিনের বাইরে দাঁড়িয়ে উকি দিয়ে দেখছে ভিতরে কি হচ্ছে। জেন আর রুহি আড়াল থেকে অবাক হয়ে এসব দেখে। ঠিক তখনই আলিশা তাদেরকে দেখে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। ওম ক্রাইম স্পট থেকে বের হলে রুহি আড়ালে লুকিয়ে যায়। ওম আলিশাকে কিছু একটা ইশারা করে, এরপর তারা সেখান থেকে বেরিয়ে যায়। এসব দেখে রুহির ওমকে সন্দেহ হয়। ওমকার রেগে আলিশাকে বলে 3 লাখ টাকার চেন খুলে পড়ে গেল আর তোমার সেটা 2 দিন পর মনে পড়েছে। আলিশা রেগে বলে আগে বলো কাজটা করতে পারবে কিনা, না হলে সামার আমাকে ছাড়বে না। ওমকার বলে ক্রাইম সিন থেকে প্রমাণ উঠিয়ে আনতে হবে, কোনো ড্রেন থেকে বল না, যে কাজটা এত সহজ। এখন তো মনে হচ্ছে তুমিও এই মার্ডারের সাথে যুক্ত। আলিশা রেগে গেলে ওমকার বলে আপাতত ক্রাইম সিনের আশেপাশে বোকার মতো ঘোরাঘুরি করা বন্ধ করো, বলেই রেগে সেখান থেকে চলে যায়। ওমকার বাইরে আসতেই রুহিকে দেখে এমন ভাবে জড়িয়ে ধরে যেন কিছুই হয়নি। রুহি বলে তুমি আলিশার সাথে ফায়ার এক্সিটে কি করছিলে? ওমকার বলে আমি তো শুধু ইনভেস্টিগেশন করছিলাম। রুহি বলে আলিশা কোনোভাবে এই মার্ডারের সাথে যুক্ত না তো, কারণ কিছুক্ষণ আগে তাকে অস্থির হয়ে পায়চারি করতে দেখেছি, তুমি আমাকে মিথ্যা বলছো না তো? ওমকার বলে ম্যাডাম তো শুধু আমাকে তদন্তে হেল্প করছে, কেসটা সেন্সিটিভ তাই কারোর সাথে ভুলেও এসব নিয়ে ডিসকাস করবে না। কিছুক্ষণ পর জেন বলে নিশ্চয়ই ওই আলিশার কোনো না কোনো ঘাপলা আছে। রুহি বলে আমরা সামারের ব্যাপারে এত রিসার্চ করেছি কিন্তু আলিশার ব্যাপারে কিছুই জানি না, তাই তারা প্ল্যান বানিয়ে আলিশার সাথে লাঞ্চে চলে আসে। রুহি আলিশার বাসায় এসে আলিশাকে বলে ভাবছিলাম 2 মায়ের মাঝে একটু বোঝাপড়া করে নেওয়া ভালো। রুহি আর আলিশা লাঞ্চ করতে বসে। কথার মাঝে হুট করে আলিশার কাছে জেনের কল আসে। আলিশার কল রিসিভ করতে উঠে চলে গেলেই রুহি সেই সুযোগে আলিশার পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজতে থাকে যে হয়তো সে কোনো ক্লু খুঁজে পাবে। রুহি যখন আলিশার ব্যাগ ধরে ঠিক তখনই আলিশার কাছে ধরা পড়ে যায়। রুহি উপায় না পেয়ে আলিশাকে সত্য কথা বলে দেয়। রুহি বলে আসলে আমি আজ ক্রাইম স্পটের বাইরে আপনাকে বেশ চিন্তায় দেখলাম, তাই ভাবলাম হয়তো আপনি এই কেসের সাথে কোনোভাবে যুক্ত। আসলে আমি চেক করছিলাম যে আমার বাচ্চাকে আমি ঠিক পরিবারের হাতে তুলে দিচ্ছি কিনা। আলিশা বলে তুমি ঠিকই বলেছো, আসলে সামার অনেক চিন্তায় আছে আর আমি ওকে এভাবে দেখতে পারছি না, আমার এনজাইটির প্রবলেম আছে তাই আমি ওষুধ খাই। ক্রাইম স্পটে আমি এই জন্য গিয়েছিলাম যেন তদন্তে কোনো সাহায্য করতে পারি, চলো আমি তোমাকে একটা জিনিস দেখাবো। বলেই আলিশা রুহিকে নিয়ে ছোট একটা ঘরে আসে যেখানে সে বাচ্চার জন্য সুন্দর করে রুম সাজিয়েছে। রুমটা দেখেই রুহির মন ভালো হয়ে যায়। আলিশা বলে আমি চাই আমাদের একটা মেয়ে হোক, আমি ওর অনেক ভালো করে খেয়াল রাখবো। রুহির চোখ ছলছল করে ওঠে। রুহি বলে আপনাকে সন্দেহ করার জন্য সত্যি খুব সরি, তুমি আমাদের জন্য যা করছো সেটা আমি কখনোই করতে পারবো না, বলেই আলিশাকে জড়িয়ে ধরে। হোটেলে সামার বেশ চিন্তিত হয়ে এক কোনায় দাঁড়িয়ে আছে। রুহি বলে আমি আপনার বাসা থেকেই আসলাম। সামার জিজ্ঞেস করে বেবির রুম কেমন লাগলো? রুহি বলে ভালো, বলেই সামারকে একটা গিফট দিলে সামার অন্যমনস্ক হয়ে সেটা হাতে নেয়। রুহি জিজ্ঞেস করে সব ঠিক আছে তো? সামার বলে আমি আমার বন্ধুকে ভালোভাবে বিদায় দিতে চেয়েছিলাম কিন্তু কেউ
আমাকে চেষ্টা করতে দিচ্ছেই না, বিশেষ করে আমার বাবা চায় না, কারণ এটা হোটেলের জন্য ভালো না। রুহি সামারের পাশে বসে বলে, এখন সিদ্ধান্ত তোমাকে নিতে হবে যে তুমি একজন বড় হোটেলের মালিক হবে নাকি একজন ভালো বন্ধু হবে। সামার হেসে বলে, আমার মনে হয় আমার বাচ্চা তোমার মতোই হবে। এইসব শুনে রুহির হার্টবিট কয়েকশো গুণ বেড়ে যায়। ওমকার ভয়ে ভয়ে ক্রাইম স্পটে এসে দেখে সবাই মনোযোগ দিয়ে এভিডেন্স ক্যাপচার করছে। ওমকার বলে, সবাই বাইরে যাও, আমি একটু ক্রাইম স্পটে খুনের ধরনটা দেখবো। ফাইজার সবাইকে নিয়ে ডিনার করতে চলে গেলে ওমকার হন্যে হয়ে লকেট খুঁজতে থাকে। ঠিক তখনই সেখানে সামার এসে বলে, আমি জানতাম না তুমি পুলিশে আছো, আসলে আমি এই হোটেলের মালিক, কেসের ব্যাপারে আপডেট জানতে এসেছিলাম। ওমকার বলে, আমার টিম আপনাকে আপডেট জানিয়ে দিবে, আপাতত আপনি আমার ক্রাইম সিনের বাইরে গেলে আমি খুশি হব। সামার উপায় না পেয়ে সেখান থেকে চলে যায়। লিফটের কাছে আসতেই ফাইজা আর তার পুরো টিমকে দেখে জিজ্ঞেস করে, ওমকার তো বাজে ব্যবহার করছে কেন? ফাইজা বলে, কেসটা দিন দিন জটিল হয়ে যাচ্ছে, তার উপরে উপরের মহল থেকে প্রেশার তো আছেই, আমাদের মনে হয় রাজের গার্লফ্রেন্ড এসবের সাথে যুক্ত। সামার বেশ অবাক হয়ে যায়, কারণ তা জানা মতে রাজের তো কোনো গার্লফ্রেন্ডই নেই। ভানরাজ সামারের হোটেলে বসে কারোর জন্য অপেক্ষা করছে। রুহি এসে ভানরাজকে বলে, আমাদের হোটেলে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আমার নানি আপনার অনেক বড় ফ্যান। ভানরাজ বলে, চাইলে আমার সাথে সেলফি তুলতে পারো। রুহি হেসে একটা সেলফি তুলে সেই ছবি সুভদ্রাকে সেন্ড করতেই সুভদ্রা খুশিতে লাফাতে লাফাতে পাখিকে সেই ছবি দেখায়। সুভদ্রা বলে, রুহি নাকি আজ রাতে ডিনার করতে আমাদের বাসায়ও ডেকেছে। পাখি ছবিটা দেখে রাগে ফুঁসতে থাকে। বাসায় ফেরার সময় রুহি ওমকারকে বলে, আমি শুধু শুধু তোমাকে আর আলিশা ম্যামকে সন্দেহ করছিলাম, তুমি ঠিকই বলেছিলে। হোটেলে আসতে রুহি দেখে সেখানে রাজের শ্রাদ্ধের অনুষ্ঠান চলছে। সামার রুহিকে বলে, তুমি ঠিকই বলেছিলে, একজন ভালো বন্ধুর শেষ বিদায়ের অ্যাডভাইস আর এক ভালো বন্ধু দিল, বলেই তারা একজন অপরজনকে জড়িয়ে ধরে। এদিকে আলিশা তার প্ল্যান সাকসেসফুল করতে ক্রাইম স্পটে চলে আসে। সেখানে সব পুলিশদেরকে গার্ড দিতে দেখে সে ইচ্ছা করেই ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয়। এদিকে মাইকে অ্যানাউন্স করা হয়েছে এখন আর কোনো বিপদ নেই। ভিড়ের মধ্যে রুহি আর ওমকারও দাঁড়ানো। হঠাৎ সেখানে সামারকে দেখে রুহি অন্যমনস্ক হয়ে তাকিয়ে থাকে। তার কেন যেন আজ সামারকে বেশ ভালো লাগে। পাখি ভানরাজকে কল করে রেগে বলে, রুহির সাথে দেখা করার সাহস তোমার কিভাবে হলো? ভানরাজ বলে, এই স্বাধীন দেশে আমার যেখানে খুশি আমি যাব, আমিও নিজের মেয়েকে একটু জানতে চাই, এক এক সময় এক এক ভাবে ওর সাথে দেখা করব। পাখি রেগে বলে, রুহি জানে না তুমি ওর বাবা, আর এমন বয়স্ক লোক একটা 25 বছরের মেয়ের পিছু করছে, এটা দেখতে কেমন লাগবে? ভানরাজ কিছু বলতে যাবে তার আগেই পাখি রেগে কল কেটে দেয়। রান্নাঘর থেকে বের হতেই দেখে সুভদ্রা তার দিকে হতবাক হয়ে তাকিয়ে আছে। এর মানে সুভদ্রা সব শুনে ফেলেছে। রুহি আর ওমকার হাঁটছে। ওমকার বলে, তুমি কি কিছু নিয়ে চিন্তায় আছো? রুহি বলে, আসলে নানির কথা ভাবছিলাম, আমরা যেহেতু এতদিন অপেক্ষা করেছি সেহেতু একেবারে বিয়ে পর্যন্ত অপেক্ষা করি। ওমকার বলে, শুধু এটাই তো? রুহি বেশ কনফিউজ হলেও মুখে কিছুই বলে না। ওমকার বলে, আমরা গত 3 বছর ধরে একসাথে আছি, চলো বিয়ে করে নেই। বলেই রাস্তার মাঝে হাঁটু গেড়ে বসে রুহিকে প্রপোজ করে। রুহি অনেক খুশি হয়ে যায়। ওমের ফোন তখন বারবার বাজতেই থাকে। অবশেষে কল রিসিভ করলে অপর পাশ থেকে ফাইজা বলে, আলিশার বিরুদ্ধে প্রমাণ পেয়ে গেছি, জলদি আসো। ওমকার বেচারা চিন্তায় পড়ে যায়। সুরভি রশনিকে ফোনে বারবার কল দিচ্ছে কিন্তু পাচ্ছে না। উকিল বলে, যে করেই হোক রশনিকে কোর্টে হাজির করতেই হবে, এটা দেখাতে যে রশনি আসলে অনুতপ্ত। এদিকে ওমকার তাড়াহুড়ায় থানার দিকে যাচ্ছে। আলিশা তার পতাটকে বলে, ওই নেকলেসের ব্যাপারে কিছু জানতে পারলে? ওমকার ধমক দিয়ে বলে, আগে এটা বলো, মার্ডার হওয়ার 10 মিনিট আগে তুমি পার্টি থেকে কেন বেরিয়েছিলে? আলিশা বলে, সেটা তোমার না জানলেও হবে। ওমকার বলে, বলো, না হলে আমি তোমাকে অ্যারেস্ট করিয়েই ছাড়বো। আলিশা বলে, আমার কাছেও প্রমাণ আছে যে তুমি এভিডেন্স লুকাতে চেয়েছিলে, বলেই সে তাদের ফোনের মেসেজ দেখায়। ওমকার বলে, আমি লকেটটা খুঁজে পাইনি। আলিশা রেগে সেখান থেকে চলে যায়। গাড়িতে সামার আলিশাকে বলে, বাবা এমনিতেই সবকিছু নিয়ে রেগে আছে, তার উপর এই রশনি কোথায় যেন হুট করে হারিয়ে গেছে। আলিশা বলে, ও নিশ্চয়ই ফিরে আসবে, তবে আমার রাজের দাদি আর দাদার জন্য অনেক খারাপ লাগছে। প্রথমে তার নিজের সন্তানকে বাইক অ্যাক্সিডেন্টে হারালো, এখন নিজের নাতিকেও হারিয়ে ফেলেছে। সামার বলে, তুমি এটা কিভাবে জানলে? আলিশা বলে, তুমি তো বলেছিলে। কিন্তু সামারের মনে পড়ে না সে কবে বাইক অ্যাক্সিডেন্টের কথা বলেছে, কারণ সে তো নিজেই এ ব্যাপারে কিছুই জানে না। সামার বলে, পুলিশ ভাবছে যে তার গার্লফ্রেন্ড এর সাথে যুক্ত। এটা শুনে আলিশা বেশ চিন্তায় পড়ে যায়। সুভদ্রা পাখিকে রেগে বলে, তুমি ইচ্ছা করে একটা মেয়েকে তার বাবা থেকে দূরে রেখেছো? পাখি বলে, কারণ আমি নিজেই ভয় পেয়েছিলাম, তুমি এমনিতেই ফিল্ম পছন্দ করো না। সুভদ্রা বলে, রুহিকে অন্তত এসব জানাতে পারতে। পাখি বলে, আমি ভানরাজকে দোষ দিতে চাই না, ওর কাছে টাকা ছিল না আর ওই বাচ্চাটাকে অ্যাবর্শন করাতে বলেছিল। ঠিক তখনই বেল বাজলে সুভদ্রা দরজা খুলে দেয়। রুহি বলে, আমি তোমাদের কিছু বলতে চাই, আসলে আমি আর ওমকার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, পরশু ওর বাবা মা আমাদের বাসায় আসবে। এই কথা শুনে সবাই খুশি হয়ে যায়। পাখি কাঁদতে কাঁদতে বলে, বিয়ে করবে মানে এখন তো পর হয়ে যাবে। রুহি মাকে জড়িয়ে ধরে। ওমকারকে মিথ্যা বলায় রুহির রাতে ঘুম আসে না, তাই উঠে বারান্দায় আসে। একটা শুটিং স্টার দেখে উইশ করে যে কাল সকালে উঠে যেন তার সামারের প্রতি কোনো অনুভূতিই
না থাকে। ওমকার তার বাবা মাকে নিয়ে রুহির পরিবারের সাথে দেখা করতে এসেছে। ওমকারের মাকে দেখে বোঝাই যাচ্ছে সেই ছেলের উপরে বেশ রেগে আছে। ওমকার সবাইকে বলে প্ল্যান হচ্ছে এখন আমরা এঙ্গেজমেন্ট করে রাখবো। আর রুহি বলে কিন্তু বিয়েটা হবে আমি গোয়া থেকে ফিরে আসার পর। ওমকার বলে চিন্তার কিছু নেই, ততদিনে রুহির পেট সমান হয়ে যাবে। ওমকার বাবা বলে এমনিতেই আমরা বেশ মডার্ন ফ্যামিলি, কিন্তু আমাদের প্রতিবেশীরা একদম গেয়ভূত। ওমকার সবাইকে মিশে দিতে গেলে ওমকারের মা বলে তুই চুপ করে বস, দেখেন আমরা বুঝতে পারছি রুহি কেন তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট করাতে চায়, কিন্তু ওমকারের আরো সময় দরকার। ওমকারের বাবা জিজ্ঞেস করে রুহির বাবাকে দেখছি না যে? পাখি বলে আমরা এখন আলাদা থাকি। ওমকারের মা বলে তার মানে আরো একটা ঝামেলা। ওমকারের বাবা বলে আমরা এক কাজ করি, একবার পণ্ডিতকে রেখে ওদের কুণ্ডলি দেখাই, তারপর বিয়ের কথা বলা যাবে। রুহি নানিকে জিজ্ঞেস করে তা আপনার স্বামী তো ছিল তাই না? নানি দেয়ালে থাকা নানা ছবির দিকে ইশারা করে। অপরদিকে সামার অফিস এসে দেখে তার বাবার সাথে সামারের চাচার ছেলে লাভ দাঁড়িয়ে আছে। লাভ এতদিন বিদেশে ছিল, ছোটবেলা থেকেই সামারের সাথে ঝামেলা লেগেই থাকতো। সামার সেই সময় বেশ দায়িত্ব জ্ঞানহীন ছিল, তাই সামারের বাবা গোয়ার হোটেল মহারাজার দায়িত্ব লাভের কাছে দিয়েছিল। সামারের বাবা বলে গত 2 মাস আমাদের 30% রেভিনিউ কমে গেছে, তাই আজ থেকে তোমরা দুইজন একসাথে কাজ করবে। সামার বলে না, কোনো দিনই একসাথে কাজ করব না, আর আমি দায়িত্ব নিয়েছি মাত্র 2 মাস হলো। লাভ বলে আমার জন্য 2 মাসই যথেষ্ট, আমি একাই হোটেলকে লাভ এনে দিব, তবে চাইলে সামার আমার সাথে কাজ করতে পারে। সামার রাগ করে বাবার অফিস থেকে চলে যায়। রুহি আর ওমকার পণ্ডিতের কাছে কুণ্ডলি দেখাতে আসলে তখনই আলিশা মেসেজ করে বলে কোথায় তুমি? সামার মনে হয় সন্দেহ করছে। পণ্ডিত কুণ্ডলি দেখে বলে তোমাদের কুণ্ডলি ঠিক মনে হচ্ছে না। কুণ্ডলি দেখানোর শেষে বাইরে এসে ওমকার বলে পণ্ডিতকে 1000 টাকা দিলেই সব ম্যানেজ হয়ে যাবে, আমরা একে অপরকে ভালোবাসি, এটাই আমাদের জন্য অনেক। রুহি ওমকারকে বলে গতকাল আমি একটা স্বপ্ন দেখেছি। ওমকার বলে আমরা একে অপরকে ভালোবাসি, তাই স্বপ্নে আমাকে দেখাই তো স্বাভাবিক। রুহি বলে স্বপ্নে তুমি ছিলে না, সামার ছিল। ওমকার কষ্ট পেয়ে বলে এমন স্বপ্নের কথা না বললেও পারতে। তখনই আলিশা মেসেজ করে ওমকারকে হোটেলে দেখা করতে বলে। ওমকার রাগ করে চলে গেলে রুহি বলে বিশ্বাস করো আমি শুধু তোমাকেই ভালোবাসি। রুহি হোটেলে এসে ঠিক করে আজ থেকে সে সামারের সাথে কোনো কথাই বলবে না, কিন্তু লিফটে ওঠার সময় সামার এসে বলে তোমার সাথে আমার কিছু কথা আছে। সামার রুহিকে বলে আমাদের মুনাফা দিন দিন কমে যাচ্ছে, তাই এটা নিয়ে জরুরি একটা মিটিং করতে হবে। পাখি তার মাকে কল করে বলে 1 ঘন্টা হলো বাজারে গেছো, এখনো আসছো না কেন? নানি বলে আমি রুহির বাবার সাথে দেখা করতে এসেছি, টিভিতে আদর্শ বাবা হয়ে খুব ভাব নেয়, আজ ওকে উচিত শিক্ষা দিব। তখনই ভানরাজ ভ্যান থেকে নেমে এসে নানিকে দেখে অবাক হয়ে যায়। ভানরাজ এগিয়ে আসলে নানি বলে আমি পাখির মা আর রুহির নানি। ভানরাজ বলে আমি আপনাকে চিনি, আপনি আমার উপর অনেক রাগ তাই না? নানি ভানরাজকে উচিত শিক্ষা দিতে আসলেও প্রিয় সিরিয়ালের নায়ককে দেখে সে একেবারে গলেই গেছে। তারপরও নিজেকে সামলে বলে রুহির বিয়ে ঠিক হয়েছে, ওর একটা বাবার দরকার, তুমি ওদের সাথে যা করেছো ঠিক করনি। ভানরাজ বলে আমি কিছুই করিনি, আমার চাইতে কপাল পোড়া আর কে আছে? 1 সপ্তাহ আগে আমি জানতে পারি আমার একটা মেয়ে আছে, তার বিয়েও হচ্ছে, কিন্তু পাখি আমাকে বিয়েতে যেতেই দিবে না। যাই হোক আমি রুহিকে অনেক ভালোবাসি, ওর মায়ের খেয়াল রাখতে চাই। গল্প চলে আসে হোটেলে ওমকার টর্চ নিয়ে বেডের নিচে নেকলেস খুঁজছে। আলিশা বলে এতদিন শুনেছি আজ দেখছি পুলিশ আসলেই কোনো কাজের না। তখন আলিশা দরজার একটা কোনা ভাঙা দেখে ওমকে ডাক দেয়। ওম গাছটা দেখে বলে সেদিন সন্ধ্যায় তুমি যখন রুমে এসেছিলে তখন কি এটা এমনই ভাঙা ছিল? আলিশা বলে না, এমন ভাঙা থাকলে আমার চোখে পড়তো। ওমকার বলে তারপর থেকেই তো নেকলেস পাওয়া যাচ্ছে না, তার মানে যে দরজা ভেঙেছে নেকলেস তার কাছেই আছে, আর খুনটাও সেই করেছে। অপরদিকে হোটেলের প্রজেক্টের জন্য ফটোশুটের সময় ফটোগ্রাফার রুহিকে বলে চুলটা ঠিক করেন। সামার এগিয়ে এসে বলে আমি ঠিক করে দিচ্ছি। সামার রুহির চুল ঠিক করে দেওয়ার সময় ওমকার দূরে দাঁড়িয়ে সেটা দেখে সেখান থেকে চলে যায়। রুহির সাথে সাথেই ওমকারের কাছে এসে বলে তুমি যা ভাবছো তেমন কিছুই না। ওমকার বলে সবই তো নিজ চোখেই দেখছি, আমি সত্যিই তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি নিজেকে জিজ্ঞেস করো তুমি আসলেই আমাকে বিয়ে করতে চাও কিনা। তুমি কয়েকদিন ভেবে আমাকে জানিও। নানি পাখিকে বলে রুহি বাসায় আসলেই ওকে বলে দিস তোর বাবা কোনো সাধারণ কেউ না, সে টিভির সুপারস্টার ভানরাজ কাপুর। তারপর একটু মেলোড্রামা করিস যে আমি ভুল করে ফেলেছি, কখন আমি ভালো মেয়ে হতে পারিনি। পাখি বিরক্ত হয়ে বলে তুমি তো জানো রুহির কেমন স্বভাব, খুশি হওয়ার বদলে উল্টা রাগ করে কথা বলাই বন্ধ করে দিবে, তোমার মতো নাকি গেছিলে রাগ ঝাড়তে উল্টা তার সাথে সেলফি তুলে চলে এসেছো। নানি বলে শোন পাখি, আমি আজও 19 বছরের ওই ছেলের উপর রাগ করে আছি যে আমার মেয়েকে একা ফেলে চলে গিয়েছিল, তবে 27 বছরের ওই মানুষটার উপর কোনো রাগ নেই যে তার ভুল বুঝে ভুল শুধরাতে চায়। এখনো দেরি হয়নি, রুহিকে সত্যটা বলে দে। তখনই বেল বাজলে পাখি ভয়ে কেঁপে ওঠে যেন সে মেয়ে আর রুহি মা। পাখি হাসি মুখে রুহিকে ওয়েলকাম জানালে রুহির মুখ গোমরা দেখে পাখি জিজ্ঞেস করে কি হয়েছে। রুহি বলে বেশি কিছু না, আমি আমার অনাগত বাচ্চার বাবাকে পছন্দ করতে শুরু করেছি আর খুব জলদি আমার বিয়ে ভাঙতে যাচ্ছে। রুহির এমন কথা শুনে মা আর নানি দুজনেই
আকাশ থেকে পড়ে। পাখিটা দেখে রুহি কান্না করছে। পাখি রুহিকে বুঝিয়ে বলে ভালোবাসা আর মোহ এই দুটার মধ্যে অনেক পার্থক্য থাকে। মোহ বেশি দিন টেকে না, আর সত্যিকারের ভালোবাসায় অনেক পরিশ্রমের দরকার হয়। গল্প চলে আসে অতীতে। রুহিকে মা বউ সাজিয়ে দিচ্ছে। রুহি হঠাৎ জিজ্ঞেস করে বাবার চোখ দেখতে কেমন ছিল? পাখি বলে সমুদ্রের মতো গভীর, আমরা একদম চুম্বকের মতো ছিলাম, একে অপর থেকে আলাদাই হতে পারতাম না। মাসুম রুহি জিজ্ঞেস করে তাহলে বাবা তোমাকে ছেড়ে আমেরিকা চলে গেল কেন? পাখি বলে ভালোবেসে একসাথে থাকতে অনেক কিছু সহ্য করতে হয়, শুধু মোহ দিয়ে সেটা কখনোই সম্ভব না। তবে মোহ আর ভালোবাসা একসাথে থাকলে তাদের আর কেউ আলাদা করতে পারবে না। রুহি মন খারাপ করে জিজ্ঞেস করে আমি এসব ওমকারকে কিভাবে বোঝাবো? পাখি বলে ওমকার গত 3 বছর তোর ভালোবাসা দেখেছে, তুই কখনো তাকে মোহের নজরে দেখিসনি। ভোলা ভালা রুহি ভাবে আজ সে ওমকারকে লাভ লেটারের বদলে দুষ্ট মিষ্টি ভাষায় লেটার লিখবে। যেই ভাবা সেই কাজ। বহু কষ্টে লেটার শেষ করে খুশি হতেই সামার মেসেজ দিয়ে জিজ্ঞেস করে কাজটা শেষ করেছো? রুহির সাথে সাথেই ল্যাপটপ নিয়ে কাজে বসে যায়। এদিকে লাভ আলিশাকে একা দেখে বারটেন্ডারকে বলে ম্যাডাম আজ ঝগড়া করে এসেছে, তাই সব ড্রিঙ্কস দাও। আলিশা বলে দেখো এসব তেমন কিছুই না, পরে সব ঠিক হয়ে যাবে। লাভ বলে স্বীকার করছো না কেন যে তুমি ভুল মানুষকে বিয়ে করেছো? সামার কখনো তোমাকে ভালোবাসেইনি। চলেন এবার এদের ব্যাক স্টোরি জেনে আসি। তখন লাভ আলিশার প্রেমে হাবুডুবু খাচ্ছে। জয় লাভকে গোয়ার হোটেলের দায়িত্ব দেওয়ায় সামার একের পর এক ড্রিঙ্কসে ব্যস্ত। তখন লাভ বলে আমার ভালোবাসা আলিশা বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছে। তখনই সামারের মাথায় আসে শয়তানি বুদ্ধি, আর সে হাত বাড়িয়ে আলিশার হাত ধরে পরিচিত হয়। তখনই আলিশার হাবভাবে সে বুঝে যায় হোটেলটা লাভ জিতলেও আলিশাকে জিতে সে লাভকে হারিয়ে দিবে। বর্তমানে আলিশা বেচারি সাজার নাটক করে বলে ঠিকই বলেছো, আমি ভুল মানুষকে বিয়ে করেছি, খুব জলদি আমাদের ডিভোর্সও হবে, তুমি নিশ্চয়ই খুশি? লাভ বলে না, কারণ তোমার কষ্টে আমারও কষ্ট হয়। আলিশা লাভের চাল বুঝতে পেরে বলে কি চাও সেটা বলো। লাভ এবার শয়তানি একটা হাসি দিয়ে বলে সামারের প্রেজেন্টেশন, পরিশ্রম আর কষ্ট সামারের হলেও সবসময় ফার্স্ট তো আমিই হব। আলিশা বলে তাতে আমার কি লাভ? বলেই চলে যেতে গেলে লাভ তাকে আটকে জিজ্ঞেস করে তোমার কি লাগবে? আলিশা শয়তানি একটা হাসি দিয়ে বলে কত লাগবে তা মেসেজ করে দিব। এটাই হলো আলিশা, যার জীবনে চাওয়া পাওয়া একটাই, তা হলো টাকা। এদিকে রুহির এখন একটাই ইচ্ছা, সে যেভাবেই হোক ওমকারকে প্রমাণ করবে সে সম্পূর্ণ মানুষটা শুধুই ওমকারের। তাই রুহি ওমকারকে বলে এই দেখো আমার সব অনুভূতি এখানে লিখেছি, তাড়াতাড়ি পড়ো। ওমকার বিরক্ত হয়ে লেটার খুলে পড়তেই রুহি মুচকি হাসতে থাকে। রুহি বলে কেমন লাগলো বলবে না? ওমকার বলে হোটেলের এই প্রসপেক্টাস যেখানে সামারের ছবি আছে সেটা দেখে তোমার ভালো লাগতে পারে, আমার না। রুহি বুঝতে পারে একটু আগে ফোনে কথা বলতে বলতে সে তাড়াহুড়ায় ওমের লেটার সামারের টেবিলে রেখে এসেছে। লজ্জায় বেচারির নাক মাথা কান সব কেটে যাওয়ার অবস্থা। এক দৌড়ে হোটেলের লবি পেরিয়ে সামারের রুমে এসে দেখে টেবিলে সামার নেই। বেচারির শান্তিতে নিঃশ্বাসটা ছাড়তেই যাবে তখনই দেখে সামার এক কোণা দাঁড়িয়ে তার সে লেটার পড়ছে। বেচারি লজ্জায় সামারের দিকে তাকাতেও পারছে না, কারণ তাকালেই দেখছে সামার শার্ট পরা নেই। সামার বলে দেখো তুমি আমার বাচ্চার মা হতে যাচ্ছ, তাই তোমার আমার প্রতি অনুভূতি আসাটা স্বাভাবিক, আর তুমি ভালো করে জানো তোমার আমার মধ্যে এসব কিছুই নেই, আর তুমি তো আমার বোনের মতো। ব্যাস। এই কথাটা শোনা মাত্রই রুহি বলে আপনি ভুল বুঝছেন, এই লেটার আসলে ওমকারের জন্য লিখেছি, বুঝেছেন? রুহি মনে মনে বলে মাই ঠিক বলেছিল, এইসব মোহ আসলে 2 দিনের। সামার তার ভুল বুঝতে পেরে বোকার মতো তাকিয়ে থাকলে রুহি বলে বুঝেছেন বস মানে ব্রো, বলেই বের হয়ে এক দৌড়ে ওমকারের অফিসে আসে। এক কলিগকে জিজ্ঞেস করে ওমকার কোথায়, জরুরি এক লিড পেয়েছি। লোকটা একদিকে ইশারা করলেই রুহি এক ছুটে ওয়াশরুমে চলে আসে। রুহিকে এখানে এইভাবে দেখে বেচারা ওমকার বলে আরে আমি ব্যস্ত, বের হও। কে শোনে কার কথা? রুহি আজ এই চিঠি ওমকারকে পড়িয়েই ছাড়বে। ওমকার রেগে বলে যাই পড়ো না কেন, কোনো লাভ হবে না, বুঝেছো? রুহি আর কোনো উপায় না পেয়ে নিজেই পড়া শুরু করে। কি বলছে তা আমি জানি না, তবে এসব শুনে ওমকার লজ্জায় লাল হয়ে যাচ্ছে। চিঠি পড়া শেষ হলে ওমকার লাজুক হাসি দিলে তখনই ওমকারের এক জুনিয়র ওয়াশরুম থেকে বের হয়। বেচারা ওমকার লজ্জায় লাল হয়ে বোকার মতো দাঁড়িয়ে থাকে। লোকটা চলে যেতেই ওমকার জিজ্ঞেস করে তুমি আমাদের ব্যাপারে শিওর তো? আর ওই সামার? রুহি বলে আরে সামার তো আমার বস, আমরা তো বন্ধুর মতো, চলো বিয়ে করে নেই। ওমকার লাজুক হাসি দিয়ে বলে আসলে এই আংটি সব সময় আমার ওয়ালেটেই রাখি, সঠিক সময় কখন আসবে সেটা তো আর বলা যায় না। বলার আগেই রুহি ওয়াশরুমের ফ্লোরে হাঁটু গেড়ে বসেই বলে আমি তোমাকেই বিয়ে করতে চাই, বলে আঙ্গুল পেতে বলে তাড়াতাড়ি পরিয়ে দাও। ওমকার আংটি পরিয়ে রুহিকে জড়িয়ে খুশিতে লাফাতে থাকে। এদিকে হোটেলের জয়ের সামনে লাভ প্রেজেন্টেশন দিচ্ছে। লাভের প্রেজেন্টেশন শেষ হলেই সামার প্রেজেন্টেশন দেওয়া শুরু করে। সামার বলে আমরা আমাদের হোটেলের 3টা সেলিব্রিটি ওয়েডিং এর কন্ট্যাক্ট নিয়েছি, এটাই আমাদের হোটেলের সুনাম বাড়ানোর জন্য সুবর্ণ সুযোগ। সামারের প্রেজেন্টেশন দেখে লাভ বুঝে যায় সে আলিশাকে হুদাই টাকা দিয়েছে। আসলে লাভ সামারকে ফাঁসায়নি, বরং সামার আর আলিশা মিথ্যা ঝগড়ার প্ল্যান করে লাভকে বোকা বানিয়ে তাকে ফাঁসিয়েছে। এদিকে
ওমকার ট্রলি দিয়ে কাঠের দেওয়ালে ধাক্কা দিয়ে দেখায় যে একই রকমের দাগ হয়েছে। ওমকার বলে তার মানে এটা হোম সার্ভিসের কারোর কাজ। ফাইজা বলে আলিশাও তো এই ট্রলি দিয়ে ধাক্কা মারতে পারে। ওমকার বলে তাহলে তো কোনো না কোনো ফুটেজে আলিশাকে এই ট্রলি নিতে দেখা যেত, এটা পাক্কা কোন স্টাফের কাজ। মায়াসুরি রাজকে খুন করার কন্ট্রাক্ট দিয়েছিল, তাই খুন আসলে প্ল্যান করেই করা হয়েছে। ওমকার বলে ঠিক আছে, সবাইকে জানাও আর সব স্টাফদের লিস্ট নিয়ে চেক করো। সামার আর আলিশা তাদের সাকসেস পার্টি করছে। সামার বলে তুমি আসলে জিনিয়াস, যে কেউ সহজে তোমাকে বিশ্বাস করে নিবে। আলিশা বলে আমি তো আগেই বলেছি আমরা হলাম পাওয়ার কাপল। হাসতে হাসতেই সামার বলে যেমন তুমি আর রাজ ছিলে তাই না, আমি জানি তোমাদের মধ্যে রিলেশন ছিল। আলিশা হক চকিয়ে বলে আমি আসলেই সরি। সামার বলে বা আমি তো এতদিন সন্দেহ করছিলাম, কিন্তু তুমি তো আমাকে সত্যি প্রমাণ করে দিলে, ভালোই হলো। ডিভোর্স দিতে এখন সুবিধা হবে, সেটেলমেন্টের অনেক টাকাও বাঁচিয়ে দিয়েছো। এদিকে রুহি মা আর নানির সাথে ওমকারের মায়ের শাড়ি পছন্দ করতে এসেছে, কিন্তু ওমকারের মা টিপিক্যাল শাশুড়ির মতো কোনো শাড়ি পছন্দ করছে না। তখনই হঠাৎ সেখানে ভানরাজ আসে। ভানরাজকে দেখে রুহি খুশিতে ডগমগ হয়ে বলে এই যে এরা আমার পরিবার, তা আপনি এখানে কেন? ভানরাজ বাহানা বানিয়ে বলে আমি এদের ব্র্যান্ড অ্যাম্বাসিডার তো তাই। রুহির শাশুড়ির জন্য একটা শাড়ি পছন্দ করে দিলে সে তো খুশিতে লাফাতে থাকে। এরপর রুহির জন্য একটা শাড়ি পছন্দ করে দেয়। রুহিকে বিয়ের শাড়িতে দেখে ভানরাজের চোখে পানি চলে আসে। ওমকারের মা জিজ্ঞেস করে আপনি রুহিকে কিভাবে চেনেন? রুহি বলে আমাদের হোটেলে দেখা হয়েছিল। ভানরাজ রুহির মাথায় হাত রেখে বলে এই মেয়ে যে বাসায় যাবে সেখানে তো খুশির বন্যা বইয়ে দিবে। ভানরাজ বিদায় নিয়ে যেতে গেলেই পাখির মনে পড়ে ছোটবেলায় রুহি বলেছিল কত ভালো হতো না যদি বাবা আমার বিয়েতে থাকতো। মেয়ের সেই ছোট্ট স্বপ্নকে সত্য করতে পাখি হঠাৎই পেছন থেকে ভানরাজকে ডাকে। ভানরাজ পিছনে ফিরে তাকালেই রুহিও অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর ভানরাজ রুহির বাসায় আসলে রুহি অবাক হয়ে ভানরাজকে দেখে রেগে বলে আর কিছু লুকিয়ে থাকলে সেটাও বলে দেন, তুমি আর নানি আসলেই আমার আপন তো নাকি তোমরাও মিথ্যা? ভানরাজ বলে তখন পরিস্থিতি এমন ছিল। আর কিছু বলার আগেই রুহি রেগে তার ঘরে চলে যায়। গভীর রাতে সবার নজর এড়িয়ে আলিশা মিকা নামের তার এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে আসে। আলিশা বিরক্ত হয়ে বলে ভালো কোনো জায়গা পেলে না? মিকা বলে ওসব বাদ দিয়ে আগে টাকা দে। মানে মিকা আলিশাকে ব্ল্যাকমেল করতে ডেকেছে। আলিশা বলে দেখো আমি এমনি অনেক সমস্যায় আছি, আমার স্বামীর সাথে বেশ ঝামেলা চলছে, একটু সময় দাও, ব্যবস্থা হয়ে যাবে। মিকা বলে ঠিক আছে যত পারিস সময় নে, তবে মনে রাখিস যতদিন দেরি হবে ততদিন করে 1 লাখ করে বাড়বে, প্রতিদিন 1 লাখ, ঠিক আছে? আলিশা প্রচুর রেগে বের হয়ে যায়। এদিকে রুহি তার জীবনের এত বড় সত্য জানার পরে কোনোভাবেই ঘুমাতে পারছে না। এদিকে সামার তখন নিশ্চিন্তে ঘুমালেও আজ সে তার স্বপ্নে রুহিকে দেখে। কি বুঝলেন? একেই বলে ভয়ানক কিন্তু মজাদার টুইস্ট। এরপরে কি হতে চলেছে কে জানে। 1995 সালে রুহি তার জীবনে মোট 8টা মেডেল পেয়েছে। সাইকেল থেকে পড়ে 6টা দাগ, 4বার ইলেকট্রিক শক, আর অন্যদের বাবাকে দেখে 9985 বার তার বাবাকে মিস করেছে। রুহির জীবন বড়ই কষ্টের। সে জীবনে একটা বাবা চায় যে কিনা রুহিকে সকল বিপদ থেকে রক্ষা করবে। ছোট্ট রুহি বড় হয়ে যায়। নানি খবরের কাগজে সিরিয়ালের পোস্টার দেখছিল। রুহি কাপড় ভাঁজ করতে আসলে নানি তাড়াতাড়ি সেটা লুকিয়ে ফেলে। রুহিকে জিজ্ঞেস করে কতদিন পাখির সাথে কথা না বলে থাকবি? অভিমান করে রুহি বলে 27 বছর মিথ্যা বলেছে, তাই আমিও 27 বছর কথা না বলেই থাকবো। নানি বলে তখন ওর বয়স কম ছিল। রুহি বলে সত্য বলার কোনো বয়স থাকে না। পাখি নাস্তা নিয়ে আসলে রুহি চুপ হয়ে যায়। পাখি বলে একবার তো কথা বল। রুহি বলে কি কথা বলবো? আপনি এখনো পর্যন্ত ভানরাজকে আমার সম্পর্কে জানাননি, আপনি চান না আমাদের দেখা হোক, আমাকে এত বড় মিথ্যা বলবেন এটা চিন্তাও করতে পারিনি। পাখি বলে আমি তো তোর ভালোর জন্যই। রুহি বলে প্লিজ আমার হয়ে সিদ্ধান্ত নেওয়া ছেড়ে দেন, আপনার নেওয়া সিদ্ধান্ত কখনোই আমার কিংবা নানির জন্য ভালো হয়নি। বলেই রুহি চলে যায়। অফিসের বাইরে পাওভাজি খেতে খেতে ওম রুহিকে বলে এটা তো অনেক ভালো খবর, তুমি তোমার বাবার সাথে দেখা করতে চাইতে, এখন সেটাই হচ্ছে। রুহি ভানরাজের ভয়েস মেসেজ ওমকে শুনিয়ে বলে কাল পর্যন্ত সে আমার জন্য সামান্য একজন সিরিয়ালের নায়ক ছিল, আর আজ সে আমার বাবা। মানে এটা কি কোনো সিরিয়াল চলছে? একবার যদি মেনেও নি সে আমার বাবা, তাহলে কি আমাদের পছন্দ অপছন্দ মিলবে? তাকে যদি আমার পছন্দ না হয় কিংবা সে যদি আমাকে পছন্দ না করে সে তো আমাকে চাই না। ওম বলে তার সাথে দেখা না করলে কিভাবে বুঝবে? আমি তো 29 বছর বয়সে তোমার প্রেগন্যান্সির কথা শুনে শকড হয়ে গিয়েছিলাম। তোমার মায়ের তো তখন আরো কম বয়স ছিল, তাকে একবার সুযোগ দাও। এদিকে আলিশা সামারকে ডিভোর্স পেপার দেখিয়ে বলে প্লিজ এমন করো না, কথা বলে আমরা সমাধান করতে পারি। সামার রিল্যাক্সে খেতে খেতে বলে এখন আর এসব বলে লাভ নেই, ভালো উকিল দেখো। আলিশা বোঝানোর চেষ্টা করলে সামার বলে আমি কোনো ধোঁকাবাজকে সুযোগ দিতে চাই না, বলেই সামার চলে যায়। আলিশা মন খারাপ করে দাঁড়িয়ে থাকলে আলিশার মা এসে বলে বেশি চিন্তা করলে চুল পড়ে যাবে, তোমার সৌন্দর্যই তোমাকে সুন্দর ভবিষ্যৎ দেবে,
বুঝতে পেরেছো? আলিশা মায়ের কথায় মাথা নাড়ায়। ডিউটিতে এসে জেন রুহির সাথে মজা করে বলে, বাহ, তোর জীবন তো বেশ নাটকে ভরা। রুহি সবকিছু শুনে মাথা ঘুরতে থাকে। তখনই এক স্টাফ এসে বলে সামার স্যার ডেকেছে। রুহি চিন্তায় পড়ে যায় যে আবার কি হলো। রুহি সামারের রুমে আসলে সামার বলে আমার আর আলিশার ডিভোর্স হচ্ছে। রুহি শকড হয়ে গেলে সামার বলে ও আমাকে ধোকা দিয়েছে। আমি তোমাকে সবকিছু জানাতে চাই যেন আমাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি না হয়। আর আমি এই বাচ্চাকেও চাই। কথা দিচ্ছি আমি বাচ্চার সব খেয়াল রাখবো। তুমি শুধু সিদ্ধান্ত বদলিও না। রুহি বলে আমাকে চিন্তা করার জন্য সময় দাও। সামার ইতস্তত হয়ে রুহির হাত ধরে বলে আমি একজন ভালো বাবা হয়ে দেখাবো। একদিকে সামার ভালো বাবা হওয়ার ওয়াদা করতে থাকে আর অন্যদিকে ভান্নাজের কথা হলো সে একজন ভালো বাবা। আয়নার সামনে দাঁড়িয়ে রুহিকে কিভাবে তার পরিচয় দেবে তার প্র্যাকটিস করছে। এক স্পট বয় এসে বলে রুহি এসেছে। রুহি বেশ খুশি মনে সেটে প্রবেশ করলে ভানরাজ সেটের সবার সাথে রুহিকে পরিচয় করিয়ে দেয়। রুহি ভানরাজকে ধন্যবাদ দিয়ে আঙ্কেল বলে ডাকলে ভানরাজ বলে বাবা বলে ডাকো। আফসোস এটাই যে তোমার সাথে আমার আগে দেখা হয়নি। রুহি মন খারাপ করে বলে আপনার কোনো দোষ নেই। মা মিথ্যা না বললে আপনার সাথে ছোটবেলায় দেখা হয়ে যেত। ভানরাজ বলে এটা ওর অভ্যাস, সবাইকেই মিথ্যা বলে, কিন্তু তোমার এই মিথ্যা জাল থেকে বের হতে হবে। তুমি বরং আমার এখানেই থাকো। 5 স্টার অ্যাপার্টমেন্ট, লাক্সারি লাইফের কথা শুনে রুহি খুশি হয়ে যায়, কিন্তু পর মুহূর্তেই বলে নানি। ভানরাজ বলে নানিও এখানেই আছে। রুহি নিচে তাকিয়ে দেখে নানির ল্যাগেজ নিয়ে চলে এসেছে। ভানরাজ বলে এখন পাখি একা থাকার কষ্ট বুঝবে। বলেই ভানরাজ আর রুহি শয়তানের মতো হাসতে থাকে। এসব দৃশ্য মনে করে মাকে জড়িয়ে ধরে পাখি অঝরে কান্না করতে থাকে। পাখি বলে আমার মেয়ে আমাকে ঘৃণা করে, আমি একা কিভাবে থাকবো। নানি বলে মা মেয়ের এমন ঝগড়া হতেই পারে, আমি তো তোর সাথে ঝগড়া করি, তার মানে এই না যে রুহি তোকে ঘৃণা করে। এদিকে রুহি ভানরাজের সাথে দেখা করতে আসলে পাখি যা যা চিন্তা করেছিল তাই তাই হয়। ভানরাজ এক দামি রেস্টুরেন্ট থেকে ফিশ কাবাব নিয়ে আসে, কিন্তু রুহি বেচারাই তো নিরামিষ ভোজি। ভানরাজ শ্যাম্পেনের বোতল খুলতে গেলে রুহি বলে আমি প্রেগন্যান্ট। ভানরাজ আদর্শ বাবা হতে চেয়েও পারছে না। এদিকে সামারের মা সামারকে বলে না জানি রশনি কোথায় চলে গেছে। পুনে থেকে আসার পর থেকেই তার আর কোনো খোঁজ নেই, ফোনও বন্ধ। সামার বলে চিন্তা করো না, সময় হলে নিজেই সামনে চলে আসবে। মা চলে গেলেই সেখানে ওম আর ফাইজা এসে বলে এমপ্লয়ীদের সকল তথ্য আর HR এর ডেটা লাগবে, যেন জানতে পারি ওই ঘটনার দিন এখানে কে কে ছিল। সামার বলে নিচেও একটা অফিস আছে, সেখানে গেলে তোমরা সকল তথ্য পাবে। ওম বলে সাসপেক্টদের তো আর বিশ্বাস করতে পারি না। সামার বলে কি বলতে চাও, আমার স্টাফরা খুন করেছে। ওম বলে কিছু নিয়ম আছে যা তোমাকে বলার প্রয়োজন মনে করছি না। সামার বলে একটা দরখাস্ত লিখে অফিসে দাও, পরে দেখছি। ওম কারণ জিজ্ঞেস করলে সামার বেশ ভাব দেখিয়ে বলে কিছু নিয়ম আছে যেগুলো তোমাকে বলা যাবে না। এটা আসলে তাদের প্রফেশনের ঝগড়া না, বরং তাদের ব্যক্তিগত ঝগড়া। এদিকে ভানরাজ সেট দেখাতে দেখাতে রুহিকে জিজ্ঞেস করে তোমার সম্পর্কে কিছু বলো। রুহি বলে আমি তো মহারাজা হোটেলের ম্যানেজার, 3 বছর ধরে ওখানেই আছি। এসবের বাইরে সময় পেলে লেখালেখির কাজ করি। ভানরাজ বলে বাহ, বেশ ভালো, মেয়ে কার দেখতে হবে না। রুহি কেমন যেন দ্বিধায় পড়ে যায়। ভানরাজ জ্ঞান দেওয়া শুরু করে যে জীবনে সবসময় তোমার কম্পিটিটরদেরকে পেছনে ফেলে দেওয়া লক্ষ্য রাখবে। এরপরে শুরু করে তার সিরিয়ালের গল্প। রুহি কাশির ভান ধরলে ভানরাজের স্টাফকে ডেকে পানি আনতে বলে। এ স্টাফ পানি এনে দিলে রুহি দেখে কালো রঙের পানি। ভানরাজ বলে স্পেশাল এটা ইউরোপ থেকে আনা হয়। রুহি অবাক হয়ে তাকিয়ে থাকে। সেট থেকে ফিরে আসার পর ওম রুহিকে জিজ্ঞেস করে মিটিং কেমন হলো। রুহি বলে 300 টাকার কালো পানির বোতল দেখিয়ে ডাস্টবিনে ফেলে দেয় হাঁটা। ওম পিছু পিছু গেলে রুহি বলে ওটা আমার বাবা না, আমাদের মধ্যে কোনো কিছুর মিলই নেই। সে সবকিছুতে শো অফ করে, পানিকেও বাদ দেয়নি। এই কথা মাকে বলতেই হবে। বলেই চুপ হয়ে যায়। ওম বলে মাকে কল দিবে। 3 বার কল দিয়েছে। রুহি অতিষ্ঠ হয়ে বলে আমি এবার পাগল হয়ে যাব। তার উপর আবার ওই সামার, সে নাকি আলিশার সাথে ডিভোর্স নিচ্ছে, বাচ্চা একা পালবে। এই কথা শোনার পরে ওম একটুও অবাক হয় না, কারণ সে তো আগে থেকেই জানে। গাড়িতে উঠে রুহি ফাইল দেখে জিজ্ঞেস করে এগুলো কি। ওম বলে সাসপেক্ট আর এমপ্লয়ীদের লিস্ট, এখনো শিওর না, তবে কাউকে কিছু বলো না। রুহি বলে কাকে বলবো, কিন্তু রামডালকে গ্রেফতার করো। এত বিরক্ত করে, বেতনও তো ঠিক মতো দেয় না। ওম বলে কি বলো, গুলি করে দিব নাকি। ভানরাজ পাখির বাসার বাইরে এসে উকিঝুঁকি মারছে। কলিং বেল বাজাতেই যাবে, তখনই পাখি টেনে তাকে ভেতরে নিয়ে আসে। ভানরাজ বলে রুহির সাথে অনেক গল্প করেছি, আমরা সবকিছু ঘুরিয়ে দেখেছি, অনেক খুশি হয়েছিল, তাই কিছু বলতে পারিনি। কোথায় ও, কাজে গেছে নাকি বিয়ের শপিং। পাখি জিজ্ঞেস করে শুধু কি শো অফই করেছো নাকি নিজের সম্পর্কে কিছু বলেছো। ভানরাজ বলে হ্যাঁ বলেছি তো, আমার ক্যারিয়ার নিয়ে কত কি বলেছি। পাখি বলে রুহি খুবই সাধারণ মানুষ, ওকে ওর বাবাকে নিয়ে গর্ব করার সুযোগ দাও। ভানরাজ বলে সেটাই তো করছিলাম। পাখি বলে হিরো ভানরাজ না, এর পেছনে থাকা স্ট্রাগল করা ভানরাজের কথা বলো। ভানরাজ বলে রুহিকে বলো আমাকে যেন আর একটা সুযোগ দেয়। ভানরাজের হাত ধরে বলে ওর বাবার দরকার, শো অফ করে নয়, বরং ভালোবাসা দিয়ে বাবার অভাব পূরণ করো। রাতে খেতে বসে পাখি দেখে রুহি আসেনি, দরজা বন্ধ করে বসে আছে। পাখি দরজা নক করলে
করলে বলে, আমি জানি আজ তুই বান্দাদের সাথে দেখা করেছিস। রুহি বলে, তার সম্পর্কে কোনো কথা বলারই নেই, সে আমাকে একদম চেনেই না। পাখি বলে, আমি জানি আমি ভালো মা হতে পারিনি, আমি অনেকবার চিন্তা করেছি তোকে সব বলে দিব, কিন্তু পারিনি। রুহি উঠে এসে দরজার কোনায় দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কেন বলনি? পাখি বলে, তুই এসব বুঝবি না, কারণ তুই এখনো মা হসনি। ওয়ান্ডার সাকসেস হওয়ার পর আমি ভয়ে ছিলাম ও আমার কাছ থেকে তোকে ছিনিয়ে না নেয়। তোকে দেওয়ার মতো ওর কাছে সব আছে, কিন্তু আমার কাছে কিছুই নেই, শুধু আছিস তুই। রুহি বলে, সব সময়ের মতো শুধু নিজের কথাই ভেবেছ। পাখির কথা মতো রুহি ওমকে সাথে নিয়ে ওয়ান্ডাদের সাথে সাধারণ এক রেস্টুরেন্টে আসে। রুহি শো অফ পছন্দ করে না, তাই ওয়ান্ডাজও সাধারণ ভাবেই থাকে, কিন্তু বাইরে তার ফ্যানরা ভিড় জমিয়ে দেয়। ওয়ান্ডাজ ওয়েটার দেখে জিজ্ঞেস করে, কি কি আছে? ওয়েটার এক নাগারে অসংখ্য মেনুর নাম বলতেই থাকে। ওয়ান্ডাজ বেচারা ভেবাচাকা খেয়ে যায়, তাই রুহি অর্ডার দেয়। ওয়েটার আঙ্গুল চুবিয়ে পানি এনে দিলে ওয়ান্ডাজের গা গিন গিন করে। তবুও মেয়ের কথা চিন্তা করে পানি খেতে গেলেই রুহি বলে, দরকার নেই, মিনারেল ওয়াটার আনতে বলছি। সবকিছু সাইডে রেখে ওয়ান্ডাজ তার দুঃখের কাহিনী বলতে গেলে রুহি ভাবতে থাকে তার বাবা এখন কি কি কথা বলতে পারে। কখনো হবে ওয়ান্ডাজ বলছে যে ডক্টর আমাকে 3 মাস সময় দিয়েছে, আবার কখনো বলছে আমার আরো 2 থেকে 3টা বাচ্চা আছে, আবার কখনো বলছে পাখি তোমার মা না। তবে এসব কল্পনাকে সাইডে রেখে ওয়ান্ডাজ বলে, আমার আসল নাম ব্রিজ ভূষণ। এটা সবার কাছে স্বাভাবিক মনে হলেও রুহি বুঝে যায় ওয়ান্ডাজ তার আসল পরিচয় কাউকে জানায় না। তখনই ওমের কল আসায় সে বাইরে চলে যায়। ফাইজা কল দিয়ে বলে, এমপ্লয় লিস্টে কাউকে সন্দেহজনক মনে হয়নি। ওম বলে, রামদায়ারকে চেক করো। ফাইজা চেক করে বলে, না, সেদিন সে আসেইনি। ওম বলে, তাহলে জিজ্ঞাসাবাদের জন্য ডাকো। ভেতরে ওয়েটার খাবার নিয়ে আসলে ওয়ান্ডাজ বলে, স্ট্রাগলের সময় তোমার মাকে এমনই রেস্টুরেন্টে নিয়ে আসতাম, তোমার মায়ের কোনো দোষ নেই, সে সময় আমার কিছুই ছিল না। পাখি তোমার কথা বললেও আমি তোমাকে বাবা হিসাবে কিছুই দিতে পারতাম না। রুহি রেগে বলে, আমি এই বিষয়ে কথা বলতে চাই না। ওয়ান্ডাজ জিজ্ঞেস করে, কখনো কি পাখির দিকটা ভেবে দেখেছো? রুহি জিজ্ঞেস করে, আপনারা আমার কথা ভেবেছেন? স্কুলের সবাইকে তাদের বাবা নিতে আসতো, প্যারেন্টস মিটিং এ আমার জন্য কেউ থাকতো না। এত বছর আমরা একে অপরকে ছাড়া কাটিয়েছি, আগেও থাকতে পারবো। বলেই রুহি উঠে চলে যায়। গাড়িতে বসে রুহি কান্না করলে ওম জিজ্ঞেস করে, ঠিক আছো তো? রুহি গাড়ি থামিয়ে রাস্তায় কান্না করতে থাকলে ওম পেছন থেকে এসে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। ওম বলে, আমি জানি এটা তোমার বাবা মায়ের বিষয়, জীবন কখনোই পারফেক্ট হয় না, আমরা সব পারফেক্ট খুঁজতে গেলে জীবনে সুখী হব কখন? আমি জানি তোমার এই মুহূর্তে কি দরকার, আর তার জন্যই আমি তোমার পাশে আছি। রুহি নিজেকে সামলে সামায়ের অফিসে এসে বলে, এই বাচ্চা আমি দিতে পারবো না, তোমাদের ডিভোর্স হোক বা না হোক। সামার বলে, এই বাচ্চা তো আমারও। রুহি বলে, ঠিক আছে, তার জন্য একটা কন্ট্রাক্ট বানিয়েছি, কিন্তু প্রাইমারি কাস্টাডি আমার আর ওমের কাছে থাকবে। ভবিষ্যতে তুমি বিয়ে করবে, তখন তোমার স্ত্রী আমার বাচ্চার জন্য ঠিক কিনা সেটা কিভাবে দেখতে হবে সব। সামার জিজ্ঞেস করে, আমার উপর কি বিশ্বাস নেই? রুহি বলে, আমি নিজেকেই অবিশ্বাস করা শুরু করেছি। সামার ওমকে জিজ্ঞেস করে, তুমিও কি বিশ্বাস করো? ওম বলে, এটা আমাদের দুজনের সিদ্ধান্ত। আলিশা হতবাক হয়ে গেলে মা পুলিশকে কল দিয়ে বলে, তাড়াতাড়ি আসেন। রুহি ওম বাসায় ফেরার সময় ওমকে চিন্তায় দেখে রুহি বলে, তুমি পারবে, এর থেকে কত জটিল কেস সমাধান করেছো, খুঁটিনাটি সব দেখো। ওম রুহিকে বলে, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। রুহি গাড়িতে বসার জন্য দরজা খুলে দেখে ফাইল আর ফাইল। সরাতে গেলেই একটা ফাইল থেকে কিছু ছবি পড়ে যায়। রুহি ছবিতে আলিশা আর রাজকে দেখে অবাক হয়ে যায়। ওমকে জিজ্ঞেস করে, তুমি তাহলে সব জানতে, কিন্তু আমাকে বলনি কেন? ওম বলে, এটা পুলিশ কেস, সবাইকে বলা যায় না, আর ভেবেছিলাম তুমি হয়তো ওদের বাচ্চা দিয়ে দিবে। এসব জানলে তুমি হয়তো ওদের বাচ্চা দিবে না। প্রথমে আমি এই বাচ্চা দায়িত্ব নিতে চাইনি, কিন্তু এখন চাই। রুহি বলে, তুমি কি বুঝতে পারছো আমি এই বাচ্চাকে জন্ম দিচ্ছি? ওম বলে, আমি জানি। রুহি বলে, তাহলে আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব? ওম জিজ্ঞেস করে, কিভাবে মানে? আমি তোমার জন্য কিভাবে প্রমাণ করতে পারি যে আমি তোমাকে ভালোবাসি? তোমার জন্য কত কি করেছি, আর একজনের বাচ্চাকে মেনে নেওয়ার চিন্তা আমার ছিল না। সামায়ের সাথে সব জানার পরও একসাথে কাজ করতে দিয়েছি। রুহি বলে, সামায়ের সাথে যা ছিল তার 7 বছর আগে, আর এটা শুধু অন্যের বাচ্চা না, আমারও বাচ্চা। তোমার কি মনে হয় শুধু তুমিই স্যাক্রিফাইস করছো? আমি চাই না তুমি এমন কোনো সম্পর্কে থাকো যেখানে তুমি খুশি না। এসব শোনার পর ওম বলে, ঠিকই বলেছো। রুহি আর কিছু না বলে অঝরে কান্না করতে করতে চলে যায়। গাড়ি থেকে নেমে দেখে ওয়ান্ডাস বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। রুহি চোখের পানি মুছে বাইকে উঠে বসে। এই প্রথম রুহি তার বাবাকে পাশে পেল। বাসায় আসলে নানি দরজা খুলে দিলে রুহির সামনে মাকে দাঁড়ানো দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ছোট থেকে একমাত্র এই মানুষটাই সব সময় রুহির পাশে ছিল। পাখি দরজায় ওয়ান্ডাসকে দেখে অবাক হয়ে যায়। গল্প চলে আসে 3 বছর আগে। রুহির হেয়ার ফলের ভয় পাওয়ার সাথে সাথে সবচেয়ে বড় ভয় ছিল আপনজন হারানোর ভয়। পাখি আর রুহি অনেক চিন্তায় আছে। নানি বাজার করতে গিয়ে এখনো ফিরে আসেনি। পাশের বাসার আন্টিকেও কল দেয়, কিন্তু কোনো খোঁজ পায় না। দুশ্চিন্তায় পাখি আর রুহি বাইরে গিয়ে খোঁজার সিদ্ধান্ত নিলে তখনই কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দেখে নানির পেছনে বাজারের থলি নিয়ে ওম দাঁড়ানো। এটাই রুহি আর ওমের প্রথম দেখা। নানি
বলে বাজার করে আসছিলাম, তখন ছিনতাইকারী আমার ব্যাগ আর চেন নিয়ে পালিয়েছে। তখন এই মাসুম বাচ্চাটার সাথে দেখা, সে পাশের গলিতেই থাকে। পাখি নানিকে ভেতরে নিয়ে গেলে রুহি ওমকে ধন্যবাদ দিয়ে ভেতরে বসতে বলে। ওম ভেতরে আসলে সবাই সিরিয়াল দেখায় খুবই ব্যস্ত হয়ে পড়ে। রুহি ওমকে জিজ্ঞেস করে, আপনি তো মনে হয় এসব দেখেন না। ওম এক নজরে সিরিয়াল দিকে তাকিয়ে বলে, না, তবে মা দেখে। এগুলোতে বাস্তব বলতে কিছুই নেই। রুহি বলে, হ্যাঁ, কিন্তু অন্তত এতে সত্যিকারের ভালোবাসার জয় হয়। রুহির বাসা থেকে বের হওয়ার সময় ওম রুহি নম্বর চায়। রুহি অবাক হয়ে তাকালে ওম বলে, নানির ব্যাগ যদি পেয়ে যায় তাহলে কল করে জানাতে পারবো। রুহি নাম্বার টাইপ করতে থাকলে ওম বলে, নাম দিয়ে সেভ করে রাখেন। সেই থেকে রুহির আপনজনদের খাতায় ওমেরও নাম লেখা হয়ে যায়। সেই আপনজনকে হারানোর ভয় আজ রুহিকে তাড়া করছে। গল্প বর্তমানে আসলে রুহি বসে বসে ওমের পুরনো মেসেজ দেখছে। তখনই নানি আর পাখি খাবার এনে বলে, চিন্তা করিস না, যে আপন হয় সে কখনোই ছেড়ে যায় না। প্রিয়াল হলো নানির বড় বোনের নাতনি। সে আসলেই সবকিছু লন্ডভন্ড করে দেয়। রুহি তাকে একদমই সহ্য করতে পারে না। পরের দিন রুহি ট্রেনে জার্নি করার সময় সামার কল দিলে রুহি জিজ্ঞেস করে, কোর্টে কবে নিয়ে যাবে? সামার ক্ষমা চেয়ে বলে, আমি বাচ্চার বড় হওয়া মিস করতে চাই না। তুমি যেমন ভাবে চাও তেমনই হবে। আমরা তিনজন মিলে ভালো টিম বানাবো আর আমাদের বাচ্চাকে সব রকমের সুবিধা দেব। রুহি ধন্যবাদ দিয়ে কল কেটে দেয়। সামারের বাসার কলিং বেল বাজলে সামার দেখে পুলিশ এসেছে। ইন্সপেক্টর বলে, আপনার নামে অভিযোগ আছে, থানায় যেতে হবে। কারণ জিজ্ঞেস করলে ইন্সপেক্টর বলে, ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য, মানে আলিশা মিথ্যা কেসে সামারকে ফাঁসিয়েছে। সামার হতবাক হয়ে দাঁড়িয়ে ভাবে, এমন লাইফ পার্টনার থাকার থেকে না থাকাই ভালো। রুহি হোটেলে এক বাচ্চাকে সামলাচ্ছে। হঠাৎ এক স্টাফ এসে বলে, পুল এরিয়াতে আপনাকে একজন ডাকছে। রুহি দৌড়ে গেলে এক মেয়ে রুহিকে দিদি দিদি বলে জোরে চিৎকার দিলে বাকি গেস্টরা বিরক্ত হয়ে তার দিকে তাকায়। এমন চিৎকারের কারণ হলো পিনালের কাছ থেকে বিল দিতে চেয়েছিল, কিন্তু পিনাল সেটা দেবে না। রুহি বিব্রত হয়ে ওয়েটারকে বলে, ও আমার ফ্যামিলি, আমি সাইন করে দিব। পিনাল রুহিকে দেখে বলে, বাহ, বেশ মোটা হয়ে গেছো, প্রেগনেন্ট নাকি? ব্যাস, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। রুহির মুখ ফ্যাকাশে দেখে পিনাল হেসে বলে, আরে আমি তো মজা করছিলাম। রুহি জিজ্ঞেস করে, তুমি এখানে কেন, বাসায় যাওনি? পিনাল বলে, একসাথে বাসায় যাব। কাজ শেষে বাসায় ফেরার সময় হোটেল থেকে বের হতে হতে পিনালের লাগেজ দেখে রুহি বলে, এই লাগেজ 2 দিনের জন্য? সামনে ভানরাজকে দেখে পিনাল বেশ খুশি হয়ে রুহিকে বলে, তুমি দাঁড়াও, আমি কাউকে ডেকে আনি, আমরা 2 বোন একসাথে ছবি তুলবো। পিনাল চলে গেলে রুহি গিয়ে ভানরাজকে জিজ্ঞেস করে, এসব কি? ভানরাজ বলে, শো অফ করছি না, লোকাল গাড়ি, আমার মেয়ের জন্য এইটুকু তো করতেই পারি। এক অ্যাওয়ার্ড শো থেকে পাখিকে কল দিয়ে কোরিওগ্রাফের জন্য হায়ার করে। তখনই কলিং বেল বাজে দরজা খুলে দেখে রুহি আর পিনাল, সাথে ভানরাজও এসে দাঁড়ায়। নানি আর পাখির মুখের রং তো ফ্যাকাশে হয়ে যায়। খেতে বসে পিনাল বলে, 14 বছর বয়স থেকে আমরা এটাই ভাবছিলাম যে রুহি দিদির বাবাকে, ফাইনালি আপনাকে পেলাম। পিনালের কৌতূহলী প্রশ্নকে থামিয়ে দিয়ে ভানরাজ বলে, এখনই কাউকে কিছু বলো না, সবাইকে জানানোর আগে আমরা একটু নিজেকে গুছাতে চাই। এদিকে হোটেলে ওম আর ফাইজা রামদয়ালের লকার চেক করতে যায়। ওম আলিশার লকেট রামদয়ালের পকেটে খুঁজে পায়, যেটা সেদিন ক্রাইম স্পটে হারিয়ে গিয়েছিল। ফাইজার আড়ালেই লকেটটা পকেটে রেখে দেয়। ফাইজা কল রেখে বলে, রাজ আর রামদয়ালকে একই নম্বর থেকে কল দেওয়া হয়েছিল, আর সেটা এই হোটেল থেকেই। ওম রেগে বলে, এই হোটেল আর হোটেলের মানুষ আমাদেরকে পাগল করে ছাড়বে। সামার জেল থেকে বেল নিয়ে বাসায় আসলে আলিশার মা নাটক করে বলে, আমি আলিশাকে অনেক মানা করেছি কিন্তু সে শোনেনি। সামার বলে, আমি আপনার মেয়েকে চিনি। আলিশা মাসুম চেহারা বানিয়ে হেঁটে আসলে সামার রাগে ফুঁসতে থাকে। সামার জিজ্ঞেস করে, এত নিচে কবে নামলে? আলিশা বলে, বাসাটা আমার নামে করে দাও, এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, তো তাই বাসাটা আমার লাগবে। সামার বুঝে চায় এই আলিশা আসলে কতটা লোভী। পাখি সেটে এসে ভানরাজের গাড়ির চাবি ফিরিয়ে দেয়। তখনই ভানরাজের কো অ্যাক্ট্রেস অবন্তিকা এসে বলে, শুট রেডি, তাড়াতাড়ি যাও। ভানরাজ পাখির সাথে পরিচয় করিয়ে দিলে অবন্তিকা হেসে হেসে কথা বলে। যেই না ভানরাজ চলে যায়, অবন্তিকার রূপও বদলে যায়। অবন্তিকার এমন রূপ দেখে পাখি অবাক হয়ে যায়। অবন্তিকা বলে, এত বছর কোথায় ছিলে, আজ এসেছো, গাড়ি নিচ্ছ, আর না জানি কত কি। পাখি বলে, এগুলো আমি করিনি, চাইওনি, ভানরাজ নিজেই আমার জীবনে এসেছে। হঠাৎ পাখি চিৎকার দিয়ে ডাক দিলে ভানরাজ কাট করে সাইডে এসে পাখিকে সরিয়ে নেয়। পাখি জিজ্ঞেস করে, তুমি হুমকি দিয়ে আমাকে অ্যাওয়ার্ড ফাংশনে নিয়েছো? ভানরাজ বলে, আমি অনুরোধ করেছিলাম। পাখি কান্না করে বলে, আমি ভেবেছিলাম সুযোগটা আমার নিজের যোগ্যতায় পেয়েছি, তোমার আমাদের খেয়াল রাখার কোনো দরকার নেই, আমরা এতকাল যেভাবে থেকেছি আগেও পারবো। বলেই চাবি ছুঁড়ে মেরে চলে যায়। সামারের জীবনে টেনশনের অভাব নেই, কিন্তু এত কিছুর মাঝেও রুহিকে দেখলে সে তার সব স্ট্রেস ভুলে যায়। মুগ্ধ হয়ে রুহিকে দেখতে থাকে। রুহিও বিষয়টা খেয়াল করে। সমুদ্রের পারে রুহি দাঁড়িয়ে তার জীবন নিয়ে ভাবছিল। তখনই সামার ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসে। রুহি খুশি মনে খেয়ে জিজ্ঞেস করে, কাল দেখিনি, কোথায় ছিলে? সামার বলে, জেলে ছিলাম। রুহি বলে, আমিও তো ছিলাম, আমার এক কাজিন অ্যাক্সিডেন্ট করেছিল। সামার বলে, আলিশা ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করেছিল, কিন্তু বিশ্বাস করো আমি এমন কিছু করিনি। রুহি বলে, জানি। রুহিকে চুপচাপ দেখে সামার জিজ্ঞেস করে, কি হয়েছে? রুহি বলে, ওমের সাথে ঝামেলা হয়েছে। তখনই সামারের মনে হয় রুহিকে নিয়ে, রুহির প্রতি তার যে
অনুভূতি তৈরি হয়েছে তা তার বলে দেওয়া উচিত। রুহি জিজ্ঞেস করে সবসময় এমন কেন হয়, কাছের মানুষজনই আমাদেরকে কষ্ট দেয়। সামার চুপচাপ বসে থাকে কারণ এর উত্তর তার কাছেও নেই। রুহির বাসায় যে যার মতো কাজে ব্যস্ত। হঠাৎ ফ্যামিলি গ্রুপে রুহির সোনোগ্রাফির ছবির মেসেজ আসে। সবাই ছিছি করা শুরু করলে রুহি অবাক হয়ে যায় যে এটা গ্রুপে কিভাবে গেল। আসলে প্রিনাল কাপড় গোছাতে গিয়ে আলমারি থেকে এই ছবিটা পেয়ে গ্রুপে পোস্ট করে দিয়েছে। লজ্জার হাত থেকে বাঁচার জন্য পাখি রানীকে বলে তুমি লিখে দাও এটা রুহির একটা চেকআপের ছবি। রুহি বলে ছোট থেকে আমাকে যা শিখিয়েছো সব মিথ্যা, তাই বলে দাও। রানী আর পাখি চুপ হয়ে যায়। রুহি ভয়েস রেকর্ডে স্বীকার করে বলে মায়ের মতো আমিও সিঙ্গেল মাদার হব, আমার বাচ্চাকে একাই লালন পালন করব। পরিবারের যে কারোর সাথে এমনটা হলে আপনারা সাপোর্ট না করলেও আমরা করব। পিনাল এই ভিডিও দেখে তার ভুল বুঝতে পারে। রুহির এমন স্টেপে নানি আর পাখিও স্বস্তির নিঃশ্বাস নেয়, কিন্তু একটু পরেই দেখে তাদেরকে ফ্যামিলি গ্রুপ থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। রুহি ওমকে ভয়েস মেসেজ পাঠিয়ে বলে আজ সন্ধ্যায় আমি তোমার জন্য হোটেলের সামনে সমুদ্রের পাড়ে অপেক্ষা করব। সামা নিজেকে বাঁচানোর জন্য বাসার মেইডকে দিয়ে বয়ান দেওয়াবে যে সেদিন আলিশা ইচ্ছা করে তাদের কাজের লোককে দিয়ে মারিয়েছিল। আলিশা বলে মিথ্যা, সেদিন তো এই মহিলা ছিলই না। মেইড বলে আমি ছিলাম, আপনি তো আমাকে বলেছিলেন যে আমি সায়ের সাথে এমন করব না। আলিশা বুঝে উঠতে পারে না তার কি করা উচিত। সামার তার মাস্টার স্ট্রোক চেলে দিয়েছে। আলিশাকে বলে ব্যাগ গুছানো শুরু করো। ওম রুহির সাথে দেখা করতে আসলে রুহি অভিমানে ধাক্কা দিয়ে বলে গত 2 দিন তুমি আমার কোনো খোঁজ নাওনি। আমার জীবনে যা হয়েছে তা আমি বদলাতে পারবো না। ওম বলে তুমি বুঝতে পারছো না, এভাবে কিছুই হয় না। রুহি বুঝে যায় জীবনের সমস্যার কাছে তাদের ভালোবাসা হেরে গেছে। রুহি আংটিটা দেখিয়ে বলে কি করব। ওম বলে রেখে দাও, তোমার জন্যই কিনেছিলাম। রুহি আংটিটা খুলে কান্না করতে করতে চলে যায়। সামার দূর থেকে সবই দেখে। পাখি রিহার্সেলের জন্য যায় যেখানে ভান্ডাস পাখিকে দেখে বলে আগে আমার কাছে কিছুই ছিল না, অনেকবার ভেবেছি সব ছেড়ে দিব, কিন্তু মানুষকে কি মুখ দেখাবো চিন্তা করে হাল ছাড়িনি। আজ আমার কাছে সব আছে। আমি জানি তুমি আমার পর রাগ করে আছো, কিন্তু কখনোই বলনি। নিজের স্বপ্নকে ত্যাগ করে 27 বছর ধরে তুমি একা রুহিকে বড় করেছো। আমি আমার স্বপ্ন নিয়ে এগোতে পেরেছি কারণ তুমি তোমার স্বপ্ন ছেড়েছো। আমি জীবনে কাউকে বলিনি তুমি আমার থেকে বেশি ট্যালেন্টেড। পাখি কান্না করতে করতে ভানরাজকে জড়িয়ে ধরে। রুহি অটো থেকে নামলেই সামার রুহিকে ডাকে। রুহি বলে আমি জানি না কি হয়েছে, কিন্তু যখন কাস্টাডি নিয়ে ঝগড়া হয়েছিল আমার খারাপ লাগছিল। তোমাকে আর ওমকে একসাথে দেখে আমার খারাপ লাগে, কিন্তু তবুও বলতে চাই আমি তোমাকে পছন্দ করি। রুহি অবাক হয়ে তাকিয়ে থাকে। রুহি বলে আমার আর ওমের ব্রেকআপ হয়ে গেছে। এদিকে সমুদ্রের কিনারে ওম একা একাই বসে আছে। আলিশা আর তার মা এক হোটেলে এসে ওঠে। লোভী মা তখনও গয়না চেক করছে। কলিং বেল বাজলে আলিশা গিয়ে দরজা খুলে দেখে মিকা দাঁড়িয়ে আছে। মিকাকে এখানে দেখে সে অবাক হয়ে যায়। মিকা আর আলিশার টাকা পয়সার কোন একটা বিষয় আছে। ওম খেয়াল করে দুইজন সাহারা নামের একটা বোট নিয়ে যাচ্ছে। তাতে লেখা নম্বর দেখে ওমের কিছু একটা মনে পড়ে। মিকা বন্দুক বের করে আলিশাকে ভয় দেখিয়ে বলে টাকা দে, না হলে সানিকে তোর লোকেশন জানিয়ে দিব। আলিশার মুখ ফ্যাকাশে হয়ে যায়। নম্বর দেখে ওমের ফায়জার কথা মনে পড়ে। রাজ আর রামদয়ালের ফোনের একটা নাম্বার পেয়েছিল, সাথে কোডও। ওম ফোন বের করে চেক করে। আলিশার মা মিকার মাথায় প্লেট দিয়ে বাড়ি মারলে আলিশাও ল্যাম্প দিয়ে বাড়ি মারে। মিকা অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। ওম বুঝে যায় এই সেই কোড নাম্বার যা এই হোটেলেরই। ছোট্ট রুহি এক কম্পিউটারের দোকানে কল করে জিজ্ঞেস করে নতুন মডেলের কম্পিউটারের দাম কত। দোকানদার 6000 বললে পাখি জিজ্ঞেস করতে বলে চাইনিজ মডেল আছে কিনা। রুহি বলে তবুও তো 5000 টাকা কম। পাখি বলে তাহলে পরের বছর জন্মদিন পর্যন্ত অপেক্ষা করো, ততদিনে টাকা হয়ে যাবে। রুহি অভিমান করে বলে এভাবে আমার 2টা জন্মদিন পার হয়ে গেছে। মন খারাপ করে রুহি চলে যায়। ভেতরের রুম থেকে নানি মেয়ে আর নাতনির কথা শুনে ফেলে। পরের দিন স্কুলে যাওয়ার সময় নতুন কম্পিউটার দেখে রুহি মাকে জড়িয়ে ধরে ধন্যবাদ দেয়। মা বলে ধন্যবাদ আমাকে না, নানিকে দাও। রুহি দৌড়ে রান্নাঘরে এসে নানিকে জড়িয়ে ধরে ধন্যবাদ দিয়ে বলে তুমি এটা কেন করলে। নানি বলে আরে পাগল, তোর জন্য করবো না তো কার জন্য করবো। রুহি সেদিন প্রথম শিক্ষা পায় আপনজনের মধ্যে যে তোমাকে সত্যি ভালোবাসে সে নিজের কথা চিন্তা না করে তোমার খুশির জন্য সব করতে পারে। সকালে চুলাসানোর সময় রুহির সামায়ের কথা মনে পড়ে। তখনই পাখি মনের সুখে গান গেয়ে মাকে জড়িয়ে ধরে মা ডাকে। মেয়ের লাভ লাইফে ধ্বংস চলছে আর মার লাইফে পুরনো প্রেম ফিরে পাওয়ার আনন্দ। নানি আর রুহি অবাক হয়ে তাকিয়ে থাকলে পাখি বলে টিভি জগতের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড ফাংশন, বুঝেছো কত বড় অর্জন। আমরা ভিআইপি টিকিট পেয়েছি। আমরা ওমের গাড়িতে করে। এমন কথা বললেই রুহির মুখ মলিন হয়ে যায়। পাখি কথা ঘুরিয়ে বলে আমরা ট্যাক্সিতে যাব। রুহির ফোনে সামারের মেসেজ আসে নিচে আসো। বারান্দায় দাঁড়িয়ে রুহি সামারকে দেখে অবাক হয়ে যায় যে সামার এখানে কি করছে। রুহি নিচে এসে বলে আমি সময় চেয়েছিলাম। সামার বলে আমি তো শুধু তোমাকে চেক আপের জন্য নিয়ে যেতে এসেছি। রুহি জিজ্ঞেস করে তাহলে কাল রাতের কথাগুলো কি ছিল। সামার বলে সেটাও ঠিক আছে, কিন্তু এখন তোমার জীবনে অনেক কঠিন সময় যাচ্ছে, তাই ভাবলাম এই সুযোগে একে অপরকে চিনতেও পারবো আর আমার বাচ্চার প্রথম সোনোগ্রাফিতে তার সাথে থাকতেও পারবো। রুহি চেক আপের জন্য আসে, কিন্তু সামারের গাড়িতে নয় বরং ট্রেনে উঠে সামারের প্রচুর গরম লাগছে। অল্প একটু জায়গায় নিজেকে সামলানোর চেষ্টা করে। রুহিকে দেখে মুচকি হাসলে সামার
সামার জিজ্ঞেস করে কি হয়েছে, আমি আগেও ট্রাভেল করেছি বেলজিয়ামে। রুহি না পেরে হেসে দেয়। সামার বলে তোমার কি মনে হয় আমি বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলে? রুহি বলে না, একদমই এমন ভাবি না। কথা বলতে বলতে তারা ক্লিনিকে চলে আসে। সোনোগ্রাফির প্রসেস শুরু হলে দুজনেই বাচ্চার স্কুল কোনটা হবে তা নিয়ে তর্ক করতে শুরু করে। রুহি বলে সে একদম মাটির মানুষ হবে, তাই কোনো স্বাভাবিক স্কুলে ভর্তি করাবো। সামার বলে না না, নামি দামি স্কুলে ভর্তি করাবো, আমি যা উপার্জন করছি তা তো তার ভবিষ্যতের জন্যই। বাচ্চাকে দেখার জন্য দুজনে স্ক্রিনের দিকে তাকালে সামার বাচ্চার ছোট ছোট হাত দেখে খুশিতে কান্না করে দেয়। সামারকে এমন অবস্থায় দেখে রুহির ও সামারকে ভালো লাগতে শুরু হয়। রুহি সামারের হাত ধরলে তখনই চলে আসে কাবাবে হাড্ডি আলিশা। সামার জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? আলিশার দরকার তো টাকার, কিন্তু মুখে বলে বাচ্চা। কন্ট্রাক্ট পেপার দেখিয়ে রুহিকে বলে এটা তুমি সাইন করেছিলে, এই বাচ্চার মা আমিই হব, আর তুমি এখনো সারোগেট মাদার। একদিকে রুহি এই সাইকোকে ডিল করছিল, তো অপরদিকে পাখির জীবনে অন্য এক সাইকোর এন্ট্রি হয়। ওয়ান্ডার্স অ্যাওয়ার্ড শোতে পড়ার জন্য রং বেরঙের জামা দেখায়। এক্সাইটমেন্টের ঠেলায় সে পাখির কোনো কথাই শোনে না। পাখি বলে এসব তোমার জন্য নতুন কিছু না, তুমি এমন কেন করছো? ওয়ান্ডার্স বলে তুমি জানো না আমি এই দিনের জন্য অনেক অপেক্ষা করেছি, যদি এই অ্যাওয়ার্ড পেয়ে যাই তাহলে ওটিটিতে শো করার পারমিশন পেয়ে যাব। পাখি বলে তোমার ফ্যানরা তোমাকে অনেক ভালোবাসে, তুমি অ্যাওয়ার্ড পাবে। ওয়ান্ডার্স বলে আমি নিজেকে এমন একটা আর্টিস্ট বানাবো যা কেউ কখনো চিন্তা করতে পারবে না। 1 ঘন্টা পর অবন্তিকাও চলে আসবে। অবন্তিকার নাম শুনতেই পাখি হাসি মাখা মুখটা ফ্যাকাশে হয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ওম আর ফাইজা সাসপেক্টদেরকে খুঁজতে সমুদ্রের পাড়ে এসে খেয়াল করে সামনে দুটো বোট। পাগলের মতো সেগুলো সার্চ করতে থাকলে ফাইজা আর মাঝিরাও মানা করে যে এতে কিছুই নেই। রেজিস্ট্রেশন নাম্বারের লাস্ট ডিজিট আর রাজ এবং রামদয়ালের পাঠানো কোড ম্যাচ করছে। আমি শিওর প্রোডাক্ট পানিপথ দিয়ে এখানে আসে। এদিকে রুহি সামারকে বলে ওকে হবে টাকা না দিয়ে আইনি হবে ওর থেকে পিছু ছাড়াও, ওর বাচ্চা নিয়ে বিন্দু মাত্র আগ্রহ নেই, ও এইসব কিছু টাকার জন্য করছে। সামার বলে টাকা দিলে আলিশা চলে যাবে। রুহি বলে টাকা শেষ হলে আবারও ফিরে আসবে, যদি এসে বাচ্চার কাছারি চেয়ে বসে। সামার বলে তখন দেখা যাবে। রুহি শান্ত হয়ে বলে দোষটা আমারই, সাইন করার আগে ভালো করে পড়া উচিত ছিল। তখনই সেখানে রশনি আসলে সামার রেগে জিজ্ঞেস করে কোথায় ছিলে? মা ফোন দিয়ে পাগল হয়ে যাচ্ছে। বেচারি রশনি ডাক্তারির শখ কখনো ছিলই না, মায়ের চাপে তাকে ডক্টর হতে হয়, আর সেখান থেকেই এই সব সমস্যা তৈরি হয়। শোকেজে নোটিস পেয়ে টেনশনে পড়ে ট্যুরে বেরিয়ে পড়ে। এক বাবার মেডিকেশনের সাহস জুটিয়ে এখন এসেছে সব সমস্যার সমাধান করতে। সামার বলে মিটিং শেষ না হওয়া পর্যন্ত রুম থেকে বের হবে না। এদিকে ওম সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে ফাইজাকে কল করে বলে সে বাসায় গিয়ে এখন ঘুমাবে। কল রাখার পর দেখে একটা বোট থেকে কোট প্যান্ট পরা এক লোক নামছে, হাতে সুটকেস। ওম তার ছবি তুলে নেয়। লোকটা মহারাজা হোটেলে গেলেও ওম তার পিছু করে। লোকটা এক লোকের সাথে হাত মিলিয়ে উপরে চলে গেলে ওম এই লোকের পিছু করে, কারণ সে আগেও তাকে কোথাও দেখেছে। ওম লিফটের নম্বর দেখে সেই ফ্লোরে এসে বুঝে উঠতে পারে না লোকটা কোন রুমে গেছে, তাই ফাইজাকে কল দিয়ে ওয়ারেন্ট আনতে বলে। ফাইজা টিমার সাথে ওয়ারেন্ট নিয়ে এসে জিজ্ঞেস করে তুমি শিওর তো? ওম বলে এত রাতে ফিশিং বোট থেকে কোট প্যান্ট পরা লোক এমনি এমনি এখানে আসবে না। এক পুলিশ বলে আপনি যে ছবি দিয়েছিলেন পাকিস্তানি ড্রাগ ডিলার পারভেজের সাথে ম্যাচ করেছে। ওম হিরো স্টাইলে এন্ট্রি নেয়। ওম এবার সোজাসুজি হোটেলে চলে আসে। ভেতরে রশনির ভুলের জন্য বোর্ড মিটিং বসানো হয়েছে। বোর্ড মেম্বাররা বলে সময় পার হয়ে গেছে, দ্রুত কোনো সমাধান দেখাতে না পারলে হাসপাতাল বন্ধ করতে হবে। রশনি বলে আপনারা এমন করতে পারেন না, সামার এই হাসপাতালের জন্য অনেক টাকা দিয়েছে। একজন বলে আর আপনাদের পরিবারের জন্যই এটা বন্ধ হতে পারে, একটা কাজ করতে পারেন ওই প্রেগনেন্ট মহিলাকে বলেন কেসটা উঠিয়ে নিতে, তাহলে হয়তো সব সমাধান হয়ে যাবে। সামার আর তার মা চিন্তায় পড়ে যায়। তখন এক স্টাফ এসে কানে কানে কিছু বললে সামার বাইরে এসে দেখে চারিদিকে পুলিশে ভরা। সামার অবাক হয়ে যায় যে আবার কি হলো। ওমকে দেখে তার কাছে এসে জিজ্ঞেস করে কি হয়েছে? তোমাকে না বলেছি এখানে অবৈধ কিছু হয় না। ওম ওয়ারেন্ট দেখালে সামার রেগে বলে দেখো আজ সন্ধ্যায় আমার অ্যাওয়ার্ড ফাংশন আছে, তার আগেই বেরিয়ে যাও। ওম বলে তাহলে কোঅপারেট করো, আমি মালিকের সাথে মানে তোমার বাবার সাথে কথা বলতে চাই। সামার জানায় তার বাবা এখন লন্ডনে। ওম বলে দুইটা খুন হয়ে গেছে আর তার কোনো হুঁশই নেই। ঠিক আছে আমরাই চেক করে নিব। হোটেলের ভেতরে চলে আসে। সামনে রুহিকে দেখেও এড়িয়ে চলে যায়। পরের দিন রুহি আলিশার সাথে কথা বলার জন্য ডাকে। রুহি জিজ্ঞেস করে কি চাও তুমি? দরকার পড়লে আমি সামারের সাথে কথা বলবো। আলিশা নাটক করে বলে আমি শুধু বাচ্চাকে নিজে মানুষ করতে চাই। এত ঘাবড়াচ্ছ কেন? তুমি তো এই বাচ্চাকে নষ্ট করতে চেয়েছিলে, আমি তোমাকে অনুরোধ করেছিলাম। রুহি বলে এটা আমার আর সামারের বাচ্চা, তোমাদের ডিভোর্স হয়ে যাবে। আমি চাই আমাদের বাচ্চা একটা স্বাভাবিক পরিবেশে বড় হোক। আলিশা জিজ্ঞেস করে তুমি আর সামার সেটা কি আদেও দিতে পারবে? ডিভোর্স পেপার তো এসে গেছে, বিয়ের কার্ড কোথায়? রুহি বলে প্লিজ আর ঝামেলা করো না। আলিশা বলে তোমার কি মনে হয় তোমার একার জীবনে জটিল? তোমার একার জীবনে সব সমস্যা আছে। 7 বছর বয়সে আমার বাবা মারা গেলে আমার মা পড়ালেখার জন্য লোন নেয়, অ্যাক্সিডেন্টে প্যারালাইজড হলেও কাউকে কিচ্ছু বলে না যেন আমার পড়ালেখায় বাধা না আসে, আর তুমি আমাকে সমস্যা দেখাচ্ছ। রুহি আর কিছু না বলেই পানির গ্লাস এগিয়ে বের হয়ে আসে। রেকর্ডিং অফ করে সামাকে শোনালে সামার বলে এখানে তোমার
তোমাকেই উল্টা খারাপ মনে হচ্ছে। ওকে না, এটা ডিলিট করে দাও। রুহি বলে কি করব? আমার মনে হয় বার্মিংহামে ও এসব অভিনয়ের ডিগ্রি নিয়েছিল। সামার জিজ্ঞেস করে কোথায়? রুহি বার্মিংহামে কথা বললে সামার বলে ও তো আমাকে নাটিমেগ বলেছিল। দুজনের কেমন যেন খটকা লাগে, তাই নেটে সার্চ করে। বার্মিংহামে আলিশা নামের একজনকে পায়, কিন্তু ছবি আর একজনের। সামার নিজেকে প্রশ্ন করে আসলে আমি কাকে বিয়ে করেছি? রুহি জিজ্ঞেস করে তুমি কি শিওর ও কোথা থেকে এসেছে? সামার বলে বিয়ের আগে ওর বাসা চণ্ডীগড়ে গিয়েছিলাম। সামার একজনকে কল দিয়ে আলিশার খোঁজ নিতে পাঠায়। রাতে অ্যাওয়ার্ড ফাংশন শুরু হলে নানি জুস মনে করে 2-3 গ্লাস ড্রিঙ্কস করে নেয়। ভান্ডাস আসলে রুহি জিজ্ঞেস করে সব ঠিক আছে? ভান্ডাস বলে হ্যাঁ, অ্যাওয়ার্ড স্পিচ লিখেছি, কিন্তু অনেক নার্ভাস লাগছে। ওই যে নেপোকিট বিশাল আছে না, ওর জন্য ভয় করছে। রুহি বলে আমি মিস না করে রোজ একটাই শো দেখি, আর সেটা হলো আপনার। আপনি আমার পছন্দ, নানির পছন্দ। পেছন থেকে বিশাল এসে বলে আমারও পছন্দ, আপনাকে অনেক শুভকামনা। তবে কিছুক্ষণ পরে আপনি আমাকে শুভকামনা দিয়েন বলেই ভান্ডাজের পা ধরে প্রণাম করে। তখনই এক ফটোগ্রাফার ছবি তুলতে চাইলে বিশাল আবার প্রণাম করার পোস্ট দেয়। শো শুরু হতেই রুহির ফোনে মেসেজ আসলে রুহি উঠে সামারকে সাথে নিয়ে আলিশার সাথে দেখা করতে আসে। আলিশা জিজ্ঞেস করে কি সমাধান নিয়ে এসেছো? রুহি বলে আমরা 2015-তে পাশ করা আলিশার সাথে কথা বলেছি, তার কণ্ঠ তোমার থেকে আলাদা। আলিশা চমকে গিয়ে বলে কি সব ফালতু কথা বলছো? সামার বলে চমকে তো আমি গিয়েছিলাম যখন জানতে পারি হারিয়ানা পুলিশ তোমাকে খুঁজছে। কোন নামে ডাকবো তোমাকে, আলিশা নাকি মোহিনী? গল্প চলে আসে 2017-তে। আলিশা ছেলেদেরকে পচিয়ে তার জালে ফাঁসিয়ে মিকাকে সাথে নিয়ে টাকা হাতাতো। সামার বলে তুমি ডিভোর্স পেপারে সাইন করে দিবে আর সারোগেসি পেপারেও, না হলে আমরা বাধ্য হব পুলিশকে জানাতে। সামার রুহির হাত ধরে বলে ভালো হয় আমাদেরকে শান্তিতে থাকতে দাও, আর কোনো কাজ হবে না বুঝতে পেরে আলিশা বলে ঠিক আছে, এই কথা এখানে শেষ করো। স্টেজে পাখির করা কোরিওগ্রাফি শেষ হলে সবাই খুশিতে হাততালি দেয়। অ্যাওয়ার্ড দেওয়ার সময় ভান্ডাস বেশ খুশি মনে উঠতেই যাবে, তখন স্টেজে বিশালের নাম ঘোষণা করে। ভান্ডাস মন খারাপ করে বসে পড়ে। নানি, পাখি আর রুহিরও মন খারাপ হয়ে যায়। বাইরে এসে 4 জন এক টেবিলে বসে। ভান্ডাজের মন খারাপ দেখে 3 জন মিলে বিশালের বদনাম করা শুরু করে। রুহি বাবা বলে ডাকলে ভান্ডাজের মন ভালো হয়ে যায়। সবাই বেশ হাসি খুশি। রুহি খেয়াল করে রশনি একা বসে আছে। রুহি তার কাছে এসে জিজ্ঞেস করে আমি তোমার উপর রেগে নেই, আমি সবের কারণে বুঝতে পেরেছি পরিবারের পারফেক্ট হওয়া দরকার হয় না, দরকার শুধু বিপদে পাশে থাকা, যেটা আমি পেয়ে গেছি। রশনি বলে আমার এক ভুলের জন্য কত কি হয়ে গেল, আমার লাইসেন্স চলে গেল, হাসপাতালটাও বন্ধ হয়ে যাবে, আর সবকিছুতে আমার ভাই সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। ও সব সময় আমাকে সাপোর্ট করেছে, আর ওকে আমার জন্য শাস্তি পেতে হচ্ছে। রুহি জিজ্ঞেস করে কি হয়েছে? রশনি সামারকে রুহির কেস ফিরিয়ে নেওয়ার কথা বললে সামার বলেছিল রুহির জীবনে অনেক বিপদ আছে, ন্যায় বিচার পাওয়ার এটাই একটা রাস্তা, আমি এমনটা করতে পারবো না। এই কথা শোনার পর রুহির সামারের জন্য ভালোবাসা আরো বেড়ে যায়। পাখি মাতাল নানিকে লবিতে এনে বসিয়ে তার পার্স আনতে যায়। নানির সামনে আলিশাকে লিফট উঠতে দেখে তার পিছু পিছু যায়। এদিকে সামার ফোনে কার সাথে যেন কথা বলে। রুহি আসলে সামার জিজ্ঞেস করে তুমি কেস ফিরিয়ে নিয়েছো কেন? রুহি কিছু না বলেই সামারকে জড়িয়ে বুঝিয়ে দেয় সে সামারকে ভালোবাসে। রুহি বলে রশনির লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে, সে তার শিক্ষা পেয়ে গেছে, তাহলে এসবে কি দরকার, আমাদের বাচ্চার জন্য আমরা দুজনেই যথেষ্ট। সামার খুশি হয়ে জড়িয়ে ধরলে দূর থেকে ওম তাদেরকে দেখে রাগে ফুঁসতে থাকে। ফাইজা ডেকে নিয়ে গেলে ওম রেগে বলে এখনই অ্যাডমিন অফিসে চেক করো। এদিকে আলিশা রুমে আসলে মিকা টাকার কথা জিজ্ঞেস করে। আলিশা রেগে বলে ওর মুখটা খুলেছো কেন, এখনই মুখে মোজা লাগাও। আলিশার পিছু করতে করতে নানি রুমে এসে দেখে আলিশার মা মিকার মুখে মোজা গুচ্ছে। মিকা আলিশার মাকে দেখে ফেলে নানি ভয়ে দৌড় দেয়। ওম রেগে অ্যাডমিন অফিসে আসলে ম্যানেজার তাকে আটকায়, কিন্তু ওম ম্যানেজারকে ধাক্কা দিয়ে বের করে দেয়। ওম ফাইজাকে বলে ওই জয়বর্ধনী মায়াসুর, যে লন্ডনে যায়নি বরং লুকিয়ে আছে। ফাইজা বলে আমাদেরও তো ভুল হতে পারে। ওম বলে এই কেসে 2 বছর ফেসে আছি, রুহিকেও হারিয়েছি বলে কোস্টার দেওয়ালে ছুঁড়ে মারে। কেমন যেন অদ্ভুত শব্দ পেলে ফাইজা আর ওমের সন্দেহ হয়। নানির পাওয়ানোর জন্য লিফট চাপলে লিফট আসে না, তাই সিঁড়ি বেয়ে নিচে নামে। এদিকে ওম ফাইজা দেওয়ালের পোস্টার ছিঁড়ে দেখে সামনে একটা দরজা। পোস্টার ছিঁড়ে আলমারিটা সলে দেখে একটা গোপন দরজা। নানি ফায়ার এক্সিট সিঁড়ি দিয়ে বের হতে গেলেই হঠাৎ পেছনে তাকিয়ে কাউকে দেখতে পায়। সে এসে নানিকে সজোরে ধাক্কা দেয়। ওম আর ফাইজা গোপন দরজা খোলার জন্য আসে। নানি সিঁড়ি থেকে উপরে তাকিয়ে দেখে আলিশার মা নিজের পায়ে দাঁড়িয়ে আছে, তার মানে সে আসলে একদম সুস্থ মানুষ। ওম দরজা খুলে ভেতরে লাইট মেরে কিছু একটা দেখে অবাক হয়ে যায়। ব্রেকিং নিউজে বলা হচ্ছে আরব সাগরে তৈরি হওয়া ঝড়ের কারণে মহারাষ্ট্র সরকার মুম্বাই এবং আশেপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করে দিয়েছে। 80 কিলোমিটার বেগে বাতাস বইবে আর ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে, তাই এ সময় বাসায় থাকাই নিরাপদ। নানিকে তখন ইমার্জেন্সিতে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ডক্টর এসে রিপোর্ট দেখে বলে ব্রেইনের ফ্রন্ট লোবে হ্যামারেজ হয়েছে। পাখি বিরক্ত হয়ে বলে আপনারা সব ডাক্তারি ভাষা বাদ দিয়ে সহজ ভাষায় বলেন, আপনারাই বলেন এসব ডক্টরের ভাষা কি আমাদের মতো সাধারণ মানুষ বুঝতে পারে? ডক্টর বলে ব্রেইনের সামনের অংশে রক্ত জমে গেছে, তাই সে এখন কোমায় চলে গেছে, আর্জেন্ট অপারেশন লাগবে। রুহি ভয়ে ভয়ে জিজ্ঞেস করে কোনো ঝুঁকি আছে? ডক্টর
বলে চলাফেরায় বা কথা বলায় সমস্যা হতে পারে, আর অবস্থা খুব বেশি খারাপ হলে স্মৃতিশক্তিও হারিয়ে যেতে পারে। এইসব শুনে রুহি আর পাখি ঘাবড়ে কান্না করতে থাকে। পাখি বলে এসব কিছুই হবে না, আপনি আগে মায়ের অপারেশন করেন। ডক্টর বলে অপারেশন আমি করাতে পারবো না। পাখি তো পাখি, সে বোকার মতো বলে কেন, আপনি কি নকল করে পাশ করেছিলেন নাকি? রুহি বলে মায়ের কথা বাদ দেন, আগে বলেন আপনি কেন অপারেশন করতে পারবেন না? ডক্টর বলে নিউরোসার্জন ডক্টর আইআর করতে পারবে, সে যখনই ফ্রি হবে তখনই এসে অপারেশন করাবে। নানির এমন অবস্থা দেখে রুহি আর পাখি কি যে করবে বুঝতেই পারছে না, কারণ এই পরিবারের সব সমস্যা সমাধানের দায়িত্ব ছিল সুভাদ্রার মানে নানির। রুহির তার ছোটবেলার একটা কথা মনে পড়ে, রুহি সোলার পাওয়ারের প্রজেক্ট বানাচ্ছে। নানি এসে জিজ্ঞেস করে কারেন্ট ছাড়া এটা কিভাবে চলবে? মা এসে বলে তুই লুকিয়ে দুটো ব্যাটারি নিয়ে যাস, তাহলে প্রজেক্ট ফেল হবে না। রুহি বলে আরে তোমরা তো নার্ভাস হচ্ছ কেন, তোমাদের জন্য তো আমি ভয় পেয়ে যাচ্ছি। বলেই মনে মনে প্রার্থনা করে সুইচ চাপতেই ফ্যান চলতে শুরু করে। নানি বলে যাই গিয়ে প্রার্থনা করি যেন রুহি ফাস্ট হয়ে যায়। পাখি বিরক্ত হয়ে বলে সব কষ্ট তো রুহি করছে, তাহলে উপরওয়ালাকে বিরক্ত করার কি দরকার? নানি বলে কঠোর পরিশ্রমের সাথে ভক্তিরও দরকার আছে, বুঝেছো? নানির এই কথাটাই সেদিন রুহির মনে গেঁথে যায়। রুহি আশেপাশে কিছু খুঁজতে খুঁজতে পাখিকে জিজ্ঞেস করে নানির সেই জপমালা আর ব্যাগ কোথায়? পাখি বলে হয়তো হোটেলে কোথাও পড়ে গেছে। রুহি বলে তাহলে আমি এখনই গিয়ে নিয়ে আসছি। পাখি বলে না না তুই কোথাও যাবি না, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। রুহি বলে চিন্তা করো না, আমি অটো নিয়ে চলে যাব। রুহি বের হতে গেলে দেখে ভানরাজ আসছে। ভানরাজকে দেখে পাখি রেগে বলে তোমার তো দেরি হলো কেন? ভানরাজের একটু আগের কথা মনে পড়ে। ভানরাজ তাড়াহুড়ায় বের হতে গেলে অবন্তিকা বলে তুমি কোথাও যাবে না, দুনিয়ার চোখে হলেও শুধুমাত্র আমি তোমার পরিবার। আমাদের এই ফেমাস শো এর জন্য আমরা সবচেয়ে বিখ্যাত কাপল। আমার ক্যারিয়ারের জন্য তুমি তোমার এসব কন্ট্রোভার্সি থেকে দূরে থাকো, কারণ আজকের অ্যাওয়ার্ড শোতে সবাই জেনে গেছে তোমার ক্যারিয়ার খুব জলদি উল্টে পড়বে। ভানরাজ এসব কথা পাখিকে জানতেই দেয় না। সে উল্টা পাখিকে বলে মিডিয়ার লোক সবসময় তো বিরক্ত করে, যাই হোক মায়ের কি খবর? পুলিশের টিম সামার আর তার মাকে বেসমেন্টের অদ্ভুত সেই রুমে নিয়ে আসলে দুজনেই হতবাক হয়ে দেখতে থাকে, কারণ এই রুমকে হাসপাতালের রুমের মতো সাজানো হয়েছে। আশেপাশে অপারেশনের জিনিসপত্র, ফরেন্সিক টিম সব রিপোর্ট আর বায়োমেট্রিক ইনস্ট্রুমেন্ট থেকে স্যাম্পল কালেক্ট করছে। ওম প্রচুর রেগে সামারকে জিজ্ঞেস করে তুমি নিজেই বলবে নাকি আমাকে এখানে ভিলেন হতে হবে? এখানে হচ্ছেটা কি? অর্গান ট্রান্সপ্লান্ট করছো? সামার বিরক্ত হয়ে বলে আমি আজ প্রথম এখানে এসেছি, আমি এসবের কিছুই জানি না। ওমকার রেগে বলে হোটেল তোমার, সেখানে দুটো গুপ্ত টানেল পাওয়া গেছে, 2টা খুন হয়েছে, আর তুমি বলছো তুমি কিছুই জানো না? আসো আমার সাথে, এখানে হাতের ছাপ দাও। তবে সামার আঙ্গুল দিলেও দরজা খোলে না। ওমকার বেশ চিন্তিত হয়ে বলে সমস্যা নাই, পুলিশ এটা 10 মিনিটের মধ্যেই ভেঙে বের করবে, খবরদার এর মধ্যে তুমি হোটেল থেকে বের হতে পারবে না। সামার আর তার মা করিডর থেকে হেঁটে অফিসে যেতে গেলে সামারের মা সুরভি বলে তোমার বাবা জয়কে তো ফোনে পাওয়াই যাচ্ছে না, এতক্ষণে তো প্ল্যান ল্যান্ড করার কথা, জয়ের সাথে কি তোমার কথা হয়নি? সামার বলে না। সুরভি জিজ্ঞেস করে তুমি শিওর তো যে জয় এসবের সাথে জড়িত না? সামার বলে আমি বাবাকে ছোটবেলা থেকেই চিনি, বাবা খারাপ মানুষ হতে পারে, তবে সে ড্রাগসের ব্যবসা জীবনেও করবে না। সুরভি বলে আমাদের ব্যবসা তো ভালো চলছিল না, তখন কিছু করেছে নাকি? আর তাছাড়াও এত বড় কনস্ট্রাকশনের অনুমতি কে দিতে পারে? এক অফিসার এসে বলে এই সুড়ঙ্গগুলো দিয়ে ইস্টের কিছু ভিআইপি রুম কানেক্ট করা। স্টাফদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে ওইসব সুইটে বিশেষ কিছু গেস্ট থাকছিল, তবে তাদের বিস্তারিত কোথাও নেই। এদিকে হোটেলের সব গেস্ট বেশ ঘাবড়ে আছে। রুহি এসেছে দেখে জেন অবাক হয়ে জিজ্ঞেস করে তুই এখানে কি করছিস? নানি কেমন আছে? রুহি বলে সে তো ভালো নেই, তবে নানির জপমালা পাচ্ছি না, বলতে পারবি সেটা কোথায় আছে? জেন বলে নানি তো 4 তলায় পড়ে গিয়েছিল, ওখানে দেখেছিস? রুহি দৌড়ে 4 তলার সিঁড়ির কাছে আসে, দেখে একটা ট্রলের নিচে নানির ব্যাগ পড়ে আছে। ব্যাগ খুলতেই সে জপমালা পেয়ে যায়। এদিকে সামার হোটেলের কনস্ট্রাকশন কোম্পানিকে কল দিয়ে জিজ্ঞেস করে নিচে যে এক্সট্রা প্যাসেজ আছে সেটার ব্লুপ্রিন্টে নেই কেন? ফোনের অপর পাশ থেকে বলে রেনোভেশনের সময় আপনাদের হোটেল থেকে এমন অর্ডারই পেয়েছিলাম, ব্লুপ্রিন্টে দিতে মানা করেছিল, আর এসব কেন লাগবে তাও বলা হয়নি, আমরা শুধু আমাদের কাজ করে চলে এসেছি। সামার বিরক্ত হয়ে কল কাটা দেখে রুহি করিডোর থেকে তাড়াহুড়ে যাচ্ছে। সামার দৌড়ে এসে পেছন থেকে রুহিকে ডাকলে রুহি দৌড়ে এসে সামারকে জড়িয়ে ধরে বলে এখন একটু শান্তি লাগছে। সামার বলে নানি কেমন আছে? আমি খুবই সরি যে তোমার সাথে থাকতে পারছি না, ওমকার আর তার টিম একদম পেছনেই পড়ে গেছে, আমি সত্যি বলছি কোনো অবৈধ কাজের সাথে আমার কোনো সম্পর্ক নেই। রুহি সামারের মুখে আলতো করে হাত রেখে বলে আমার তোমার প্রতি পুরোপুরি বিশ্বাস আছে। তখন দুজনের ফোন একসাথে বেজে ওঠে, দুজনকে তাদের মা কল করেছে। মা রুহিকে বলে ডক্টর আয়ার আসতে যাচ্ছে না, বলছে ইন্স্যুরেন্সে নাকি কি সমস্যা আছে, আমি কিছুই বুঝতে পারছি না, তোর নানির অবস্থাও আরো খারাপ হয়ে যাচ্ছে। এদিকে সুরভি সামারকে বলে তোমার বাবার 9:56 ফ্লাইট ছিল, কিন্তু সে নাকি সেই ফ্লাইটে ওঠেইনি। সামারকে ফোনে কথা বলতে দেখে রোহিত তাড়াহুড়ায় লিফটের কাছে আসে। লিফটে উঠতেই দেখে ওমকারও সেই লিফটে। এর থেকে অকওয়ার্ড আর কি হতে পারে তা আমার অবশ্য জানা নেই। ওমকার হিংসায় জ্বলতে জ্বলতে বলে তোমার আর সামারের বিয়ে কবে হচ্ছে? রুহি খুবই ক্লান্ত, তাই সে বিরক্ত হয়ে বলে এতে তোমার কি যায় আসে, আমাদের
আমাদের তো ব্রেকআপও হয়ে গেছে, আর আমি কারো মতো মিথ্যা বলি না। তখন এই কারেন্ট চলে যাওয়ায় লিফট বন্ধ হয়ে যায়। রুহি চিন্তায় থাকলেও ওমকার রেগে বলে, হ্যাঁ আমি মিথ্যা বলেছিলাম, কিন্তু একটা মিথ্যার বদলে 10,000 বার সরিও বলেছি। যাই হোক, তোমার এক্স বলে বলছি না, একজন অফিসার হিসেবে বলছি। সামার আর তার পরিবার বেশি সুবিধার না, ওদের থেকে দূরে থাকো। রুহি বিরক্ত হয়ে বলে, শোনো ওমকার, আমি আর আমার বাচ্চা এখন তোমার সমস্যা না, ঠিক আছে? তুমি তো এটাই চেয়েছিলে। ঠিক তখনই পুরো হোটেলের কারেন্ট চলে যায়। তবে এদের দুজন থেকেও বেশি সাহায্যের দরকার ছিল যার, সে হলো আলিশা, মানে মোহিনী আর কি। আমাদের জন্য আলিশাই থাকুক। যাই হোক, আলিশা মোবাইলে ফ্ল্যাশ চালিয়ে মিকাকে ওয়াশরুমে দিয়ে বের হয়ে তার মাকে বলে, সারা জীবনকে এভাবে এর সেবা করবো নাকি? কোন একটা উপায় ভাবো। আলিশার মা বলে, সমাধান একটাই আছে, আমার কাছে কিছু পুরনো কন্ট্যাক্টও আছে। কি বলিস? একে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলি, বাথটাবে ফেলে হেয়ার ড্রায়ার ফেলে দিব, ব্যাস। অথবা পর্দা দিয়ে গলায় ফাঁস দিয়ে দিই। বাইরে মা মেয়ের এসব ভয়ানক প্ল্যান শুনে মিকার মাথায়ও এক প্ল্যান ঘুরপাক খায়। তখনই ওয়াশরুম থেকে কাঁচ ভাঙার শব্দ শুনে আলিশা দৌড়ে ওয়াশরুমের দিকে যায়। এদিকে লিফটে বন্দি রুহি কেউ শুনুক না শুনুক সে হেল্প হেল্প বলে চিৎকার করে যাচ্ছে। আর কোনো উপায় না পেয়ে কান্না করতে করতে নানির জপমালা নিয়ে বসে যায়। যেহেতু ওমকার রুহিকে খুব ভালো করে চেনে, তাই সে বুঝে যায় রুহি কোনো বড় একটা বিপদে আছে, কারণ স্ট্রেসে থাকলেই রুহি এমন কাজ করে। ওমকার রুহির পাশে বসে আমতা আমতা করে জিজ্ঞেস করে, কি হয়েছে? রুহি কান্না করতে করতে বলে, সিঁড়ি থেকে পড়ে নানি কোমায় চলে গেছে, এখন তার আর্জেন্ট অপারেশনের দরকার, কিন্তু তার সার্জন ডক্টর আয়ার অপারেশন করতে চাচ্ছে না। কি সব বলছে, ইন্স্যুরেন্সে নাকি সমস্যা হয়েছে। ওমকার বলে, আরে তুমি আমাকে আগে কেন বলনি? রুহি হতাশ হয়ে বলে, তুমি কি বা করতে? কেউ কি বা করতে পারে? ওমকার বলে, কিছু করতে না পারি, অন্তত তোমার সাথে তো থাকতে পারতাম। রুহিকে এতটা চিন্তায় দেখে ওমকার বলে, আরে নানির জীবন অনেক লম্বা, বুঝেছো? সে খুব ভালো করে জানে পাখি আন্টিকে তুমি একা কখনোই সামলাতে পারবে না। ওমকারের এমন জোকে রুহি না হেসে পারে না। রুহির মনে পড়ে যায় সেই পুরনো ওমকারের কথা, যে রুহির সবচেয়ে কঠিন মুহূর্তেও এমন ফালতু জোক বলে রুহির সমস্যার অর্ধেক সমাধান করে দিত। তবে ওমকার এই সহজ সরল বোকাশোকা রুহিকে সবসময় মনে রেখেছে। রুহি ওমকারকে জড়িয়ে ধরে। এক্স হলেও ওমকার তার বেস্ট ফ্রেন্ড। তখনই বিদ্যুৎ চলে আসে আর লিফটের দরজা খুলে যায়। লিফটে রুহিকে ওমকার সাথে এই অবস্থায় দেখে অবাক হয়ে সামার তাকিয়ে থাকে। সামনে সামারকে দেখে ওমকারের মনে পড়ে যায় সে রুহিকে অনেক আগেই হারিয়ে ফেলেছে। সামার হাত বাড়িয়ে দিলে রুহি উঠে এসে বলে, আমাকে এখনই হাসপাতালে যেতে হবে, বলেই সেখান থেকে দৌড়ে বের হয়ে যায়। ওমকার লিফট থেকে বের হলে সামার বলে, দেখো রুহিকে আটকানোর সুযোগ তোমার কাছে ছিল, কিন্তু সেটা এখন শেষ, তাই ওকে যেতে দাও। ওমকার কিছু না বলেই চলে যায়। ওমকার করিডোরে হেঁটে এগোতেই স্যুট কোট পরা এক লোকের সাথে জোরে ধাক্কা লাগলে লোকটা তাড়াহুড়ায় চলে যায়। তবে কেউ জানেও না যে এই ফ্লোরের এক রুমে তখন ভয়ানক এক ক্রাইম চলছে। আলিশা ওয়াশরুমের দরজা খুলে দেখে মিকার হাতে ভাঙা কাচের টুকরো। আলিশাকে দেখে মিকা তাকে কাচের টুকরোর ভয় দেখালে আলিশা ভয়ে সরে যায়। মিকা এসে সেই চাকু আলিশার মায়ের গলায় রেখে বলে, যা এখনই টাকার ব্যাগ এনে দে। সাহস কত বড়, আমাকে খুন করার প্ল্যান করিস? আলিশা ভয়ে ভয়ে বলে, মানলাম আমরা অনেক ক্রাইম প্ল্যান করেছি, কিন্তু কখনো খুন করিনি। আমরা তো এমনি ডিসকাস করছিলাম যে আমাদের কাছে কি কি অপশন আছে। কথার ফাঁকে আলিশার মা মিকার পেটে জোরে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়, আর তার হাত থেকে কাচের টুকরাটাও পড়ে যায়। আলিশা তাড়াতাড়ি মিকার পা ধরে টেনে আনলে মিকা আলিশার মুখে লাথি মারতে গেলেই আলিশার মা মিকার পা আটকে বলে, খবরদার আমার মেয়ের মুখে মারবে না, ওর সৌন্দর্যই তো আমাদের শক্তি। মিকা কোন রকমে উঠে ভেতরের রুম থেকে ব্যাগ নিয়ে দে দৌড়। বলদ আলিশা চুপ করে তাকে দেখছে। মা রেগে বলে, এখন কি আমি ওর পিছু করব? জলদি ওর পিছে যা। পাখি মায়ের হাত ধরে বলে, কথা দিচ্ছি তোমাকে সব সময় মা বলে ডাকবো, রোজ সকালে ঘুম থেকে উঠবো, তোমার ভালো মেয়ে হয়ে দেখাবো, প্লিজ উঠে যাও। তখনই ভানরাজের ফোনে কল আসলে ভানরাজ মিডিয়ার কল বলে বাইরে আসে। ডিরেক্টর ভানরাজকে বলে, হিরোর একবার ব্যাড ইমেজ তৈরি হয়ে গেলে তাকে সারা জীবন ভিলেনের রোলই করতে হয়। ভানরাজ বলে, আপনি ওদেরকে বলে দিন এসব গুজব, আমি অবন্তিকার সাথে আলোচনা করে কোনো সমাধান খুঁজে বের করব, একটু ধৈর্য ধরেন। পেছন থেকে পাখি সব শুনে ফেললে ভানরাজ পাখিকে কি বলবে বুঝতে পারে না। পাখি বেশ রেগে বলে, তুমি বাসায় যাও, ভানরাজের বিয়ের বিষয়টা আলোচনা করতে হবে, তাই না? চলে যাও এখান থেকে। ভানরাজ কি যে করবে বুঝতেই পারে না। এদিকে সামারকে তার বাবা মেসেজ দিয়ে বলে, আমি ঠিক আছি, পরে কথা হবে। তখনই মিকা হাত বাঁধা অবস্থায় পার্স নিয়ে দৌড়ে বের হয়। তার পিছু পিছু আলিশাকে দৌড়াতে দেখে সামার বেশ অবাক হয়ে তাকিয়ে থাকে। বৃষ্টির মধ্যে আলিশা মিকার পিছু দৌড়াচ্ছে। আলিশার ব্যাগ ফিরে পাওয়ার সব আশা ছেড়েই দিয়েছিল। তখনই মিকা সোজা ম্যান হলে গিয়ে পড়ে। তবে ভাগ্য ভালো, আলিশার পার্সটা উপরেই থেকে যায়। আলিশাও সুন্দর করে পার্সটা নিয়ে চলে যায়। রুহি রানীর বেডের কাছে আসতেই দেখে মায়ের চোখে পানি। ভানরাজের কথা জিজ্ঞেস করতেই মা ইশারায় বলে, জানি না। রুহি মায়ের পাশে বসে সান্ত্বনা দেয়। ডক্টর আইয়ার তখনও আসেনি। রুহি রানীর পাশে বসে মালা জব করছে। ভানরাজ বাইরে বসে ভাবছে তার কি করা উচিত। রুহির তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। পরের দিনই তার প্রজেক্টের সাবমিশন, কিন্তু রাত ভোর বৃষ্টি হচ্ছে। সূর্য না আসলে এই প্রজেক্ট কোনো কাজেরই না, তাই রুহি এক মনে জব করছে। নানি বলে, রুহি তো চেষ্টা করেছে,
এবার আমার ভক্তির পালা। বর্তমানে হঠাৎ ডক্টর নায়ার এসে বলে তাড়াতাড়ি রেডি করো, সরি একটু লেট হয়ে গেছে, আর আপনাদের ইন্স্যুরেন্সের সমস্যা সমাধান হয়ে গেছে। প্রশ্ন হলো এই চমৎকারটা হলো কিভাবে? তাহলে কি নানির ভক্তি সত্যিই কাজ করেছিল? অতীতে পরের দিন সকাল হতেই উজ্জ্বল সূর্যের দেখা মিলতেই রুহির ফ্যান চলতে শুরু করে। রুহি খুশিতে ফ্যান নিয়ে দে দৌড়। বর্তমানে সকাল হতেই নানির জ্ঞান ফিরে আসে। নানিকে সুস্থ দেখে রুহি নানিকে জড়িয়ে ধরে। নানি দেখে তাকে দেখতে সামারও এসেছে। তখনই ভানরাজ আসলে পাখি রেগে তাকায়। ডক্টর ভানরাজকে বলে ওনার মেমোরি এখন কিছুটা আবছা আছে, তবে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। আয়ার বলে আপনি আমার পার্সোনাল নাম্বার রেখে দিন, পরবর্তীতে পুলিশকে বলা দরকার নেই, সমস্যা হলে আমাকে বললেই হবে। ভানরাজ ইতস্তত করে বলে একটা ফ্যামিলি ফটো তুলে দিয়ে যান। সামারও তাদের সাথে আসলে হয়ে যায় ভানরাজের পারফেক্ট ফ্যামিলি ফটো। ফাইজা ওমকারকে বলে পারভেজের বিষয়ে সার্চ করে কোনো তথ্য পাওয়া যায়নি, তুমি শিওর তো ওই রাতে তুমি পারভেজকেই দেখেছো? তখনই রিসেপশনে দাঁড়ানো এক লোককে দেখে ওমকার তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ওমকারের মনে পড়ে রুহি তাকে বলেছিল তুমি তো এর থেকেও জটিল কেস সমাধান করেছো, তাহলে এখনই হার কেন মানছো? ওমকার কেসের শুরু সব ইনফরমেশন মনে করার চেষ্টা করে। 6 মাস আগে তাদের কাছে খবর এসেছিল পাকিস্তানের 2টা ড্রাগ ডিলারকে মুম্বাইতে দেখা গেছে। ওমকারের মনে হচ্ছে এদের সাথে মায়াসুরের কোনো না কোনো সম্পর্ক তো অবশ্যই আছে। হঠাৎ তার মনে পড়ে বেসমেন্টে সেই লুকানো রুমে রাখা সব সরঞ্জামের কথা। রিসেপশনে দাঁড়ানো লোকটাকে দেখে বোঝা যাচ্ছে সে নাকের সাইজের পরিবর্তনের অপারেশন করিয়েছে। আরেকটা লোকের দিকে তাকালে বোঝা যাচ্ছে সে গালের অপারেশন করিয়েছে। আরেকটা মেয়ের ঠোঁট দেখে বোঝা যাচ্ছে সে ঠোঁটের অপারেশন করিয়েছে। ওমের মনে পড়ে সেদিন রাতে পারভেজ মাছের বোট থেকে নেমে এই হোটেলে এসে লিফটের 6-এ ওঠে। গতকাল করিডোরে সে যে লোকের সাথে ধাক্কা খেয়েছিল তার গালেও অপারেশনের দাগ ছিল। ওম ফাইজাকে বলে এই বেসমেন্টে ক্রিমিনালদের ফেসিয়াল রিকনস্ট্রাকশন মানে প্লাস্টিক সার্জারি করা হয়। শুধু তাই না, ফিঙ্গারপ্রিন্ট বদলানোর অপারেশনও হচ্ছে। ডক্টর শালোকে আমাকে কল দিয়ে জানিয়েছে আমরা যে এক্স-রে রিপোর্ট পেয়েছি সেটা একই মানুষের। এই দুটো রিপোর্ট দেখো, শেপটা একটু ভিন্ন লাগলেও এটা একই মানুষের। আমি নিশ্চিত পারভেজকেই আমি গতকাল এই হোটেলে দেখেছি, আর গতকাল যার সাথে আমি ধাক্কা খেয়েছি সে পারভেজই ছিল। চেহারা ভিন্ন হলেও উচ্চতা, বডি স্ট্রাকচার সবই একই রকমের ছিল। অর্থাৎ পারভেজ এখানে প্লাস্টিক সার্জারি করাতে এসেছিল। আর আমরা যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়েছি সেটা অপারেশনের পরে বদলে যাওয়া ফিঙ্গারপ্রিন্টের টেস্ট করার জন্য রাখা হয়েছে। ফাইজা বলে তার মানে আমরা স্যাম্পলে সিলিকনের যে বেঁচে থাকা অংশ পেয়েছি সেটা গালের অপারেশনে ব্যবহার করা হয়েছিল। ওমকার তার জুনিয়রকে বলে এখনই গ্রাফিক্স আর্টিস্টকে ডাকো। বলেই ফাইজাকে বলে বিশ্বাস করা যায় যে আফগানিস্তান আর পাকিস্তান থেকে নাম করা সব সন্ত্রাসী আর ড্রাগ ডিলার পানির রাস্তা দিয়ে এখানে আসে। মায়াসুর তাদের চেহারা আর ফিঙ্গারপ্রিন্ট বদলে দিচ্ছিল। এরপর হয়তো তাদের ফেক আইডি দেওয়া হচ্ছিল যেন তারা ইন্ডিয়ায় ইচ্ছা মতো চলাফেরা করতে পারে। ফাইজা এক্সে দেখতে দেখতে বলে তার মানে পারভেজ আর আকরাম এই পানির রাস্তা দিয়ে এখানে এসেছে। এই মায়াসুর আসলেই অনেক চালাক মহিলা। ফাইজার এমন কথায় ওমকার আকাশ থেকে পড়ে। অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলে পারভেজ আকরামের সাথে এসেছে? আর মায়াসুর যে একজন মহিলা সেটাই বা কিভাবে জানলে? সাথে সাথেই ফাইজার সিনিয়র ফাইজাকে জিজ্ঞেস করে তুমি ফোর্সের সবচেয়ে দক্ষতা সম্পন্ন অফিসার, তাহলে এসব কি? ফাইজা বলে আমার পরিবারের জান ঝুঁকির মধ্যে ছিল। রোজ মায়াসুর আমাকে হুমকি দিচ্ছে। আমি কারো পরিচয় জানি না, তবে এটুকু জানি মায়াসুর একজন মহিলা। পাখি তার ইনস্টা চেক করতে গিয়ে দেখে ভানরাজ তার অফিসিয়াল আইডিতে ফ্যামিলি ফটো আপলোড দিয়েছে। পাখি ভানরাজকে জিজ্ঞেস করে এসবের কি মানে? ভানরাজ বলে কিছুক্ষণ আগেই আমি উকিলের সাথে কথা বলেছি, আমি আর অবন্তিকা ডিভোর্স নিচ্ছি। তাছাড়াও সেটা একটু বেশি পেঁচিয়ে যাচ্ছে। পাখি বলে সুভদ্রাকে আবার শো বন্ধ হওয়ার ব্যাপারে কিছু বলো না, সে কিন্তু আবার কোমায় চলে যাবে। দুজনেই হাসতে থাকে। ভানরাজ বলে ভিলেনের রোলই পাই না কেন, 28 বছর পরে আমি তোমাকে আবারও আমার ক্যারিয়ারের জন্য ছাড়তে চাই না, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। পাখি বলে আমিও তোমাকে ভালোবাসি। বলে একে অপরকে জড়িয়ে ধরলে নানি বলে পাখি গিয়ে ঠান্ডা পানি নিয়ে আয়, একেই বলে কাবাবে হাড্ডি। সবাই হাসতে থাকে। এদিকে আলিশা মাকে নিয়ে এই হোটেল আর এদের সবার জীবন থেকে দূরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আলিশার মা তখনও আফসোসের নজরে হোটেল দেখছে। কত স্বপ্ন ছিল হোটেলটা তাদের হবে, তা আর হলো না। তখনই একজন জানালায় হাত রাখলে মা ভয়ে ভয়ে আলিশাকে ইশারা করে। আলিশার সামনে তাকিয়ে ভূত দেখার মতো চমকে উঠলে লোকটা বলে আরে তোমার প্রাক্তন স্বামীর টিকিট কোথায়? এ আবার কি হয়ে গেল? এদিকে হাসপাতালে ওমকার নানিকে দেখতে আসলে ওমকারের গত রাতের কথা মনে পড়ে যায়। ওমকার ডক্টর আয়ারকে কল দিয়ে বলে আমি ইন্টেলিজেন্স ব্যুরো থেকে বলছি, তোমার ছেলের সম্পর্কে কি শুনলাম? আয়ার বলে নার্কোটিক্স এর সাথে আমার কথা হয়ে গেছে, এখন আমার ছেলে ভালো হয়ে গেছে। ওমকার বলে ঠিক আছে, প্রিটি কেয়ারে সুভদ্রা জানি নামের এক রোগী আছে, এখনই তার অপারেশন করাও। অপারেশন না হলে তোমার কেস রিওপেন করতে আমার বেশি সময় লাগবে না। নানি আর পাখি ওমকারকে দেখে ভেতরে আসতে বলে। রুহি ওমকারকে জড়িয়ে ধরে থ্যাংক ইউ বললে ওমকার বলে থ্যাংক ইউ কেন? রুহি বলে আমার পাশে দাঁড়ানোর জন্য। ওমকার বলে আমরা একসাথে থাকি বা না থাকি আমি সব সময় এভাবেই তোমার পাশে থাকবো। তখন এই সামার আসে আর সামারকে কেউ কল দেয়। সামার
সামার কল রিসিভ করতেই তার মুখটা মলিন হয়ে যায়, কারণ পুলিশ সামারকে কল দিয়ে বলেছে তার বাবা জয়ের লাশ সমুদ্রের কিনারায় পাওয়া গেছে। গল্প চলে আসে গত রাতে। জয়কে এক মহিলার ড্রিঙ্কস দিতেই জয় খুশি হয়ে বলে, আপনি না থাকলে আমার খেয়াল কে রাখতো, বলে চেয়ার্স করে এক ঢোক নেয়। সাথে সাথেই ছটফট করতে করতে পুল বোর্ডের উপরে পড়ে যায়। সামারের মা সুরভি শয়তানি একটা হাসি দিয়ে ড্রিঙ্কস করতে থাকে। জয় মাটিতে পড়ার সাথে সাথেই সুরভির নাম বদলে হয়ে যায় মায়াসুর। তার মানে এই মহিলাই এই গল্পের আসল ভিলেন। বাবার মৃত্যুর খবর শুনে সামার শোকে স্তব্ধ হয়ে গেছে। রুহি সামারের সাথে চলে গেলে ওমকারের বেশ খারাপ লাগে। তখনই ওমকারের কল আসলে ওমকার বলে, ফাইজার কোনো খবর পেলে? ও পাশে কিছু শুনে ওমকার বলে, কি বললে? তখনই সাদা এক গাড়ি থেকে কে যেন ওমকারের পেটে গুলি করে চলে যায়। দেখা যায় হাতে বড় একটা আংটি। তাহলে কি এটা সামারের মা সুরভির কাজ, নাকি এখানে আছে অন্য কেউ? ওমকার হতবম্ব হয়ে মাটিতে পড়ে যায়। জ্ঞান হারানোর শেষ মুহূর্ত পর্যন্ত বিড়বিড় করে কি যেন বলার চেষ্টা করে। কিছুক্ষণ পরেই সে হুঁশ হারিয়ে ফেলে। বলেছিলাম না, জীবনে কোনো কিছুরই নিশ্চয়তা নেই। এক পলকের মধ্যেই পুরো গল্পটাই বদলে গেল, কিন্তু রেখে গেল অনেকগুলো প্রশ্ন। আয়েশার অতীতে আসলে কি হয়েছিল? কে তার সেই প্রাক্তন স্বামী? আর এই স্বামী সামার আর রুহির জীবনে কোন নতুন ঝড় নিয়ে আসবে? ভোলা ভালা সুরভি কখন গ্যাংস্টার হলো, আর কখনই বা খুনিও হয়ে গেল? ওমকার কি সত্যিই মারা যাবে? রুহি আর সামারের বাচ্চারই বা কি হবে? এতগুলো প্রশ্ন রেখে এখানেই শেষ হয়ে যায় উপস আপ কিয়া ওয়েব সিরিজের সিজন 1। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।